ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একটি আসন নিশ্চিত করতে হলে কিন্তু এই অধ্যায়গুলা থেকে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এবং অধ্যায়গুলা কিন্তু সহজ। তাই চান্স নিশ্চিত করতে অর্থাৎ সিট নিশ্চিত করতে কিন্তু এই অধ্যায়গুলো পড়া ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ ম্যানেজমেন্টে কিন্তু এই অধ্যায়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু এখান থেকেও কিন্তু জটিল জটিল বিষয় তোমার কাছে তুলে ধরা হতে পারে বা তুমি মনে করতে পারো। কোনো চিন্তা নাই, কোনো চিন্তার কারণ নাই, আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। এবং এই অধ্যায়গুলো ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায়ের পরিবেশ খুব সহজে তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এবং এখান থেকে কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। এই যে অধ্যায় কি, প্রথমে আমরা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে কিন্তু শুরু করব। কি নিয়ে শুরু করব? ব্যবসায়ের মৌলিক ধারণা। এখানে কিন্তু ব্যবসায় কি সহ সার্বিক ব্যবসায়ের বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করব। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্নগুলো আসে, অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যেই প্রশ্নগুলো এখান থেকে আসে সেইগুলো আমরা জানার চেষ্টা করব। এবং কিভাবে প্রশ্ন আসে বা কি পড়লে আসলে প্রশ্নগুলোর অ্যান্সার করা যাবে সেই বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। ব্যবসায়ের মৌলিক ধারণার শুরুতেই আমরা দেখব যে আসলে ব্যবসায় কি, ব্যবসায় আসলে কি। এই যে ব্যবসায় জিনিসটা আসলে কি, খুব সহজ না ব্যবসায় জিনিসটা, যে বৈধ কোনো অর্থনৈতিক কাজ, কি কোনো বৈধ অর্থনৈতিক কাজ যেখানে লেনদেন হবে, আমরা অর্থ দিব, কোনো একটা পণ্য বা সেবা নিব, এই সামগ্রিক জিনিসটাই তো ব্যবসায়, তাই না? তো এই যে বিষয়টা, চলো দেখি তাহলে কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায় কি, মুনাফা অর্জনের জন্য বৈধ উপায়। অর্থাৎ আমরা দেখলাম যে ব্যবসায়ের কিন্তু প্রধান কাজগুলোর মধ্যে প্রধান কাজ হচ্ছে কি মুনাফা অর্জন। মুনাফা অর্জন, তারপরে কি দেখো, তারপরে হচ্ছে পণ্য উৎপাদন, বন্টন এবং এর সহায়ক কাজ। অর্থাৎ শিল্প, বাণিজ্য এবং যে সহায়ক কাজগুলো আছে সেইগুলোর সমষ্টি। এটা কি জন্য হতে হবে? মুনাফা অর্জনের জন্য হতে হবে। কাজটা কি হতে হবে? বৈধ কাজ হতে হবে। তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। দেখছো কি সহজে তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তোমরা মনে করতে পারো আসলে আমি যে শুরুতে যে জটিল বিষয়টা বললাম, জটিলটা তোমার কাছে মনে হতে পারে যদি তুমি এই জিনিসগুলো অ্যাভয়েড করো। যদি অ্যাভয়েড না করো, যদি এইগুলা ভালোভাবে তুমি পড়ে যাও, আত্মস্থ করে যাও, প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই ইনশাল্লাহ। তো দেখি সহায়ক কাজগুলা, এগুলোকে কি বলছে? ব্যবসায় বা বিজনেস বলছে, ব্যবসায় বা বিজনেস বলছে। বিজনেস শব্দটি কিন্তু ইংরেজি শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ব্যবসায় বা কারবার। অর্থাৎ কি, বিজনেস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি শব্দ থেকে এসেছে, এবং যার অর্থ কি ব্যবসায় বা কারবার। আমরা সামনে একটি সমীকরণ দেখব। সমীকরণে আমরা দেখব যে ইন্ডাস্ট্রি, ট্রেড প্লাস এটি, এই যে বিষয়গুলা, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আমরা সামনে কিন্তু আমরা জানবো। তো চলো আমরা শুরু করি। তো আমি যে বিষয়টা বললাম যে ইন্ডাস্ট্রি, ট্রেড, শিল্প, বাণিজ্য এবং বাণিজ্যের যে সহায়ক কার্যাবলী, এই বিষয়গুলা কিন্তু এই ব্যবসায়কে সহযোগিতা করে। তো জিনিসটাকে এই দেখো, এই উৎপাদন, বন্টন এবং এর সহায়ক কার্যাবলী, এই বিষয়গুলো কিন্তু ওই সমীকরণের মধ্যে কিন্তু চলে আসবে। তো আমরা সেগুলো সামনে পাবো ইনশাল্লাহ। তো শুরু করি। এখন আমরা একটা টপিক দেখি যে কি ব্যবসায়ের সওদা। ব্যবসায়ের সওদা কি? ব্যবসায়ের সওদা হলো দেখো এমন একটা জিনিস যা দিয়ে মানুষ ব্যবসায় শুরু করে। অর্থাৎ একটা মুদি দোকান কি দিয়ে ব্যবসা শুরু করবে? মুদি দোকান চাল ডাল এগুলো দিয়ে ব্যবসায় শুরু করবে। তো এই জিনিসগুলা, মৌলিক উপাদানগুলো কি ব্যবসায়ের সওদা। ব্যবসায় যা নিয়ে তার ব্যবসা শুরু করে তাকে ব্যবসায়ের সওদা বলা হচ্ছে। যেমন কি, যে মুদি দোকানে চাল ডাল ইত্যাদি। তো এই জিনিসটা বুঝলাম যে ব্যবসায়ের সওদা কি। চালের দোকান বা মুদি দোকান কি চাল ডাল নিয়ে যে ব্যবসা শুরু করছে, এই চাল ডাল হচ্ছে কি ব্যবসায়ের সওদা। অর্থাৎ মৌলিক যে জিনিসপত্র যেগুলো ছাড়া আসলে আমি আমার ব্যবসায় শুরু করতে পারবো না, মৌলিক জিনিসপত্র যা ছাড়া আমি আমার ব্যবসায় শুরু করতে পারবো না। তো এইখানে টপিক ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়ছি অর্থাৎ ম্যানেজমেন্ট বিভাগে পড়ছি, আমিও কিন্তু এইগুলা পড়ে, এই বিষয়গুলো পড়ে কিন্তু আমি চান্স পেয়েছি। তো আমি কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে সেগুলো পড়াবো। এর আগে আমি কিন্তু ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা তোমাদেরকে যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো নিয়েছি। তো এই বিষয়গুলা ব্যবস্থাপনা বিষয় কিন্তু সার্বিক বিষয় আমি কিন্তু তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তো ব্যবসায়িক সওদা কি দেখলাম যে
যে মৌলিক যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেটা ছাড়া চলবেই না, যেটা নিয়ে ব্যবসায় শুরু করা হয় থাকে ব্যবসায় সওদা বলা হচ্ছে। আমি এই যে শুরুতে একটা কথা সমীকরণ বলছিলাম না, দেখো এই যে সমীকরণ চলে আসছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হবে। তো বি কেয়ারফুল এবং বি সেন্সিটিভ। কি বিজনেস অর্থাৎ ব্যবসায়, কি ইন্ডাস্ট্রি, ট্রেড এবং এটি, এই যে এটি দেখো অক্সিলারিজ টু ট্রেড, অর্থাৎ ব্যবসায় যে সহায়ক কার্যাবলী আছে অক্সিলারিজ টু ট্রেড, সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো দেখি কি এখানে বি বলতে কি বোঝাচ্ছে, বি বলতে বোঝাচ্ছে যে ব্যবসায়, বি বলতে ব্যবসায় বা বিজনেস বোঝাচ্ছে। আই কি, আই হচ্ছে শিল্পে, আই হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্পের কার্যাবলীর সমষ্টি, শিল্প বা শিল্পের কার্যাবলী যে সমষ্টিগুলা যেগুলো আছে সেগুলাকে কি বলছে, ইন্ডাস্ট্রি বলছে। টিতে কি হয়, ট্রেড, পণ্য বা সেবা বিনিময়, শিল্পে উৎপাদিত পণ্য যেগুলো আছে মানুষের দোরগোড়ায়, ভোক্তার দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে দেয়া, এই যে যাবতীয় এর মধ্যে যে কাজগুলো আছে সেগুলো কি জানো, সেগুলো হচ্ছে বাণিজ্য। তো দেখি বিনিময়, ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টিকে কি বলেছে, বাণিজ্য, একে ট্রেড বলছে, বাণিজ্য। আচ্ছা এরপর দেখি কি এটি পণ্য সেবা বিনিময় ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য কাজের সমষ্টি, অর্থাৎ বাণিজ্যের যে সহায়ক বা অন্যান্য কার্যাবলী যেগুলো আছে সেই জিনিসগুলো, অক্সিলারিজ টু ট্রেড, পণ্য বা সেবা বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য কাজের যে সমষ্টিগুলো আছে সেগুলোকে কি বলছে, অক্সিলারিজ টু ট্রেড বলছে। তাহলে বিশেষ দ্রষ্টব্য এখানে কি বলছে, দেখো সামেশন শব্দটা ব্যবহার করা হয়েছে, সাম অর্থাৎ এগুলো হচ্ছে সাম বা সমষ্টি, সামেশন অর্থাৎ সাম বা সমষ্টি। অর্থাৎ প্রশ্ন কিন্তু এটা আসবে, হ্যাঁ প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন দিবে যে কোনটি সঠিক, প্রশ্ন দিবে কোনটি সঠিক, বিজনেস ইকুয়াল টু ইন্ডাস্ট্রি প্লাস ট্রেড প্লাস কি অক্সিলারিজ টু ট্রেড এটি। এখন তোমাকে মনে রাখার কৌশলটা আমি শিখাই দিই। প্রথমে কি ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রি আমরা বাণিজ্যের সংজ্ঞাটা কি পড়ছি, শিল্পে উৎপাদিত পণ্য, অর্থাৎ তোর তো আগে তো উৎপাদিত হওয়া লাগবে তাই না, আগে তো উৎপাদিত হওয়া লাগবে, উৎপাদিত কোথায় হবে, শিল্পে হবে। তাহলে কি সামেশন ইকুয়াল টু বিজনেস ইকুয়াল টু সামেশন ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্পের সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিষয় সেই জিনিসটা, ইন্ডাস্ট্রির পরে কি ট্রেডের মাধ্যমে কিন্তু সেটা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, তাহলে ট্রেডের পরে কি হচ্ছে, ট্রেডের পরে হচ্ছে ট্রেডের কিছু সহায়ক কার্যাবলী যেগুলো আছে, কি সেগুলা, এগুলা বীমা হতে পারে, সেগুলা কি গুদামজাতকরণ হতে পারে, পরিবহন হতে পারে, এই জিনিসগুলা কিন্তু এখানে আছে। এই জন্য এইটা কিন্তু সহজেই দেখো, বিজনেস ইকুয়াল টু সামেশন অফ ইন্ডাস্ট্রি প্লাস সামেশন অফ হচ্ছে ট্রেড প্লাস সামেশন অফ হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড। তো এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই সেন্সিটিভ এই বিষয়গুলো কিন্তু জরুরি খুবই। তারপরে দেখি ব্যবসায় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কিছু মানুষ কিছু উক্তি করেছেন, উক্তিগুলা কিছু উক্তি আমি এখানে দিয়েছি, এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ উক্তিগুলা দিয়েছি, জাস্ট একবার দেখবো। কি শিল্পকে শুধু পয়সা সংগ্রহের যন্ত্র হিসাবে গণ্য করার দিন গত হয়েছে, কে বলেছেন, অলিভার শেলডন বলেছেন। এই জিনিসগুলো কিন্তু একটু আত্মস্থ করতে হবে, একটু মনে রাখতে হবে। তারপরে দেখি কি জীবন ধারণের উদ্দেশ্য যেমন শুধু ভোজন নয়, তেমনি ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন নয়, এল এফ ওরউইক বলেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আমি দেখি আমাদের নিকট বড় কাজ হলো অর্থ উপার্জন, কে বলেছেন, অ্যাডাম স্মিথ বলেছেন। অ্যাডাম স্মিথ কিন্তু এই কথাগুলো বলেছেন। তো এই যে অ্যাডাম স্মিথ বললেন, এল এফ ওরউইক বললেন, অলিভার শেলডন বললেন, এগুলো কিন্তু জেনে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো জিনিস আসলে আমরা বাদ দিব না ইনশাল্লাহ। তো দেখি কি ব্যবসায় সংক্রান্ত কয়েকটা আরো কিছু গুরুত্বপূর্ণ উক্তি দেখি কি ঝুঁকি অনিশ্চয়তা গ্রহণের পুরস্কারই হলো মুনাফা, কে বলেছেন, এফ ই স্নাইড বলেছেন। এটা কিন্তু আমি আগেগুলো 3 স্টার দিয়েছি, এটা কিন্তু 4 স্টার দিলাম, হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি ঝুঁকি ও অনিশ্চয়তা গ্রহণের পুরস্কারই হলো কি মুনাফা, মুনাফা কি ঝুঁকি এবং অনিশ্চয়তা গ্রহণকারীর উপাদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, ঝুঁকি কি, ঝুঁকি অনিশ্চয়তা কি বা মুনাফা কি, তুমি এটা লিখতে পারো, ঝুঁকি ও অনিশ্চয়তা গ্রহণের পুরস্কারই হলো মুনাফা। যদিও এর আরো অনেক সংজ্ঞা আছে, আমরা সেগুলো সামনে আলোচনা করব। তো তারপরেও এটি আমি তোমাকে বলে দিলাম, কে বলেছেন, এফ এ স্নাইড বলেছেন। ব্যবসায় প্রতিষ্ঠান এমন ভাবে পরিচালিত হতে হবে যাতে তা জনকল্যাণের মাধ্যমে ব্যক্তিগত কল্যাণ সাধন করতে পারে। তার মানে কি, এটা কে বলছেন, পিএফ ড্রাকার বলেছেন। কে বলছেন, পিএফ ড্রাকার, পিটার এফ ড্রাকার কিন্তু তিনি এটি কিন্তু বলেছেন। তো এই যে কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে, এই উক্তিগুলা কিন্তু দেখে যেতে হবে। তারপর দেখি কি ব্যবসায়ের কিছু কার্যাবলী আছে, ব্যবসায়ের কিছু কার্যাবলী আছে, এই কাজগুলো কিন্তু একটা ব্যবসায়ের পরিচালনা করতে গেলে কিন্তু এই কাজগুলা কিন্তু করতে হয়। তাহলে জিনিসটা কি, আমি যদি দেখি কার্যাবলী কি, উৎপাদন, গুদামজাতকরণ, ক্রয় বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। প্রমিতকরণ কি, মান নির্ধারণ করা, গুণাগুণ বা যাবতীয় বিষয়ের উপর মান নির্ধারণ করা, এবং এই যে মান নির্ধারণ করা হইলে সেই অনুযায়ী কি পণ্যগুলাকে ভাগ করা, এই জিনিসটাকে কি বলছে, পর্যায়িতকরণ বলছে।
প্রমিতকরণ বলছে কি মান নির্ণয় করা, এবং মানের অনুযায়ী ভাগ করা কি বলছে পর্যায়িতকরণ বলছে। এই যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসবে, রিটেনে আসতে পারে, তো এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করলে হবে না। তারপরে কি দেখি অর্থ সংস্থান আছে, তারপরে কি দেখি মোড়কীকরণ আছে, পণ্যকে মোড়কীকরণ করতে হবে। এই মোড়কীকরণ দিয়ে কিন্তু এর সাথে 4 নম্বরের সাথে কানেক্ট করবে। এটি কি পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত, এটি কি প্রমিতকরণের অন্তর্ভুক্ত? মোড়কীকরণ কিন্তু আলাদা একটা বিষয়, এটি কিন্তু কোনো আলাদা কিছুর অন্তর্ভুক্ত নয়। তারপরে কি ঝুঁকি গ্রহণ ব্যবসায়ের কাজ, বাজারজাতকরণের প্রসার ব্যবসায়ের কাজ, পরিবহন ব্যবসায়ের কাজ। একটু যদি আমি ডিসক্রাইব করি বিষয়গুলা তোমাদেরকে, চলো দেখি। কার্যাবলীর মধ্যে কি আছে? উৎপাদন, ব্যবসায় আসলে কি পণ্য দ্রব্য নিয়ে কাজ করে না, জিনিসটা হয়তো কোথাও থেকে আসবে, এটা উৎপাদনের মাধ্যমে আসবে, সেটা আসতে তো হবে। ওই উৎপাদন তো আমরা একটা শিল্প, সামনে গিয়ে আমরা দেখব, তাই না? তো এই যে উৎপাদন, এই উৎপাদনটা কি মানুষের দোরগোড়ায় পর্যন্ত নিয়ে যা কাঁচামালকে, বা আমার আমি যে পণ্যটা চাই, আমি যেই প্রোডাক্টটা চাই, আমি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া তো উৎপাদিত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে বাণিজ্য, আর উৎপাদিত পণ্য হচ্ছে আমার ব্যবহার উপযোগী পণ্য পর্যন্ত চলে আসা, এটা শিল্প। বা আমি উৎপাদনের সাথেও এটি কানেক্ট করতে পারি, ঠিক আছে? তো উৎপাদন হলো, উৎপাদনের পরে আমি গুদামজাতকরণ করলাম, ব্যবসায়ের সহায়ক কার্যাবলী কিন্তু অন্তর্ভুক্ত এটা, কিন্তু ব্যবসায়ের কার্যাবলীর ভিতরে এটি দেওয়া যাবে কি গুদামজাতকরণ, কালগত উপযোগ কিন্তু এর মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে কি গুদামজাতকরণের বিষয়টা যদি আমি দেখি, গুদামজাতকরণ কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করে, এর মাধ্যমে কি হয় এক সময়ের পণ্য অন্য সময়ে কিন্তু ব্যবহার করা যায়, সংরক্ষণ করা হয় গুদামজাতকরণের মাধ্যমে। কি করা হয়? সংরক্ষণ কিন্তু করা হয়। এখন ধরো গুদামজাতকরণের মধ্যে কিভাবে সংরক্ষণ করা হয়, ধর আলু, যে সিজনে আলু হয় সেই সিজনটা বাদেও তো অন্য সময় আলু সংরক্ষণ করতে হয়। তো এই যে গুদামজাতকরণের মাধ্যমে কিন্তু সংরক্ষণের কাজটা কিন্তু হয়, এবং এক সময়ের পণ্য কিন্তু অন্য সময় পাওয়া যায়। তারপরে কি ক্রয় বিক্রয় করা, সত্যগত উপযোগ যেটি আছে, সত্য বদল হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে, একজনের কাছে আমার কাছে আছে, আমি এটা অন্য কারো কাছে বিক্রয় করলাম, সের মাধ্যমে কি সত্য বিক্রয় হচ্ছে বা সত্য পরিবর্তন হচ্ছে যে জিনিসটা। তারপরে কি প্রমিতকরণ, পর্যায়িতকরণ তো আমরা বললাম, মান নির্ধারণ করা, পণ্যের গুণাগুণ, আকার, আকৃতি এইগুলোর উপর ভিত্তি করে কি করা, মান নির্ণয় করা, কি বলছে প্রমিতকরণ বলছে। প্রমিতকরণ মান নির্ণয় হয়ে গেলে সেগুলো তো উপযোগী পণ্যে ভাগ করা, ভাগ ভাগ করে নেওয়া, ওই মান অনুযায়ী ভাগ করা, এটারও তো একটা গুরুত্ব আছে, সেই জিনিসটা কি বলছে পর্যায়িতকরণ বলছে। অর্থ সংস্থান কি? অর্থ সংস্থান হচ্ছে ব্যবসায় পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন হবে, মূলধন হিসাবে আসবে, ঋণ হিসাবে আসবে, বা ওই আলাদা বিষয়টা যে আমি ঋণ হিসাবে চালাইতে পারি, ব্যক্তিগত সম্পদ আমি ব্যবহার করে এই মূলধনের অর্থ সংস্থান কিন্তু আমরা করতে পারি। অর্থ সংস্থান বিভিন্নভাবে করা যায়, আত্মীয় স্বজনের মাধ্যমে, নিজের নিজের কাছে থাকলে, নিজের কাছে অর্থ থাকলে, বা আমি লোন নিয়েও কিন্তু অর্থ সংস্থান করা যায়, ফাইন্যান্সিং যাকে বলছে। মোড়কীকরণ কি? পণ্যের একটা মোড়ক দেওয়া, প্যাকেট দিয়ে আমরা মোড়ক, ওই যে মোড়ক করা আর কি। ধরো আমরা যদি একটা ধরো মোজোর বোতল দেখি আর কি, মোজোর একটা বোতল, বোতলের একটা বাইরে একটা মোড়ক আছে না, এই জিনিসটাকে কি বলছে মোড়কীকরণ। এর মাধ্যমে কি হয়, ওই পণ্যের পরিচয় কিন্তু পাওয়া যায় মোড়কীকরণের মাধ্যমে। ঝুঁকি গ্রহণ, ব্যবসায় করতে গেলে ঝুঁকি নেওয়া লাগবে, এবং ঝুঁকি গ্রহণের পুরস্কার কি? ঝুঁকি গ্রহণের পুরস্কার হচ্ছে এই যে মুনাফা, ঠিক আছে? মুনাফার জন্য হলেও ঝুঁকি নিতে হবে। বাজারজাতকরণ প্রসার, ব্যবসায় শুধু এক জায়গায় টিকে থাকলে হবে না, ব্যবসায়ের কিন্তু প্রসারের ব্যাপার আছে, এই জন্য একে কি বলছে বাজারজাতকরণ প্রসার। ব্যবসায়ের প্রসার কিন্তু এই বাজারজাতকরণের প্রসারের মাধ্যমে হয়, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, বিভিন্নভাবে কিন্তু এই বাজারজাতকরণের প্রসার কিন্তু করা সম্ভব। তারপরে কি পরিবহন, এটিও এক ধরনের পরিবহন। পরিবহনের মাধ্যমে কি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। হ্যাঁ, তো পরিবহনের মাধ্যমে এক জায়গার পণ্য আরেক জায়গায় দেওয়া হচ্ছে, বগুড়ার আলু ঢাকায় আসছে, তারপরে খুলনার একটা প্রোডাক্ট হয়তো ঢাকায় আসছে, ঢাকার একটা জিনিস হয়তো বাইরে যাচ্ছে, এই জিনিসগুলা, ঠিক আছে? এই জিনিসগুলা কি হয়, এই জিনিসগুলোর মাধ্যমে কি হয় পরিবহন, এই যে স্থানান্তর করা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, স্থানগত যে পরিবর্তন যেটি হচ্ছে, এটি কিসের মাধ্যমে হচ্ছে? পরিবহনের মাধ্যমে কিন্তু হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ের কিছু উপযোগ উপযোগ সৃষ্টি করে ব্যবসায়, আমরা যদি একটু তোমাদেরকে দেখাই যে ব্যবসায় কিভাবে উপযোগ সৃষ্টি করে। ব্যবসায় মূলত 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। কয় ধরনের? 7 ধরনের মোট উপযোগ সৃষ্টি করে, সেগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখি শিল্প সৃষ্টি করে কয় ধরনের উপাদান। আচ্ছা, ব্যবসায় মোট হচ্ছে কত? 7 ধরনের উপাদান কিন্তু সে সৃষ্টি করছে, 7 ধরনের উপযোগ, 7 ধরনের উপযোগ, 7 ধরনের উপযোগ সে কি করছে? সৃষ্টি করছে। অভাব পূরণের যে সক্ষমতা,
এই জিনিসগুলাকে কিন্তু বলছে কি উপযোগ বলছে, আমার প্রয়োজন পূরণের যে সক্ষমতা, এই জিনিসগুলোকে কি বলছে উপযোগ বলছে। এখন শিল্প কয় ধরনের, এক ধরনের উপযোগ সৃষ্টি করে, সেটা কি রূপগত, সেটা কি শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগ বলতে কি বোঝাচ্ছে, রূপগত উপযোগ বলতে তুমি চিন্তা করো, আমি জাস্ট একটা উদাহরণের জন্য বললাম যে বিশ্লেষণ শিল্প আমরা সামনে দেখব। বিশ্লেষণ শিল্পে কি হয়, একদম মাটির নিচ থেকে হয়তো প্রাকৃতিক যে তেল আছে বা প্রাকৃতিক যে গ্যাস আছে এটা উত্তোলন করা হয়, র ম্যাটেরিয়াল। এখন এই জিনিসটা তো আমি আমি তো ঢাকায় থাকি, এখন আমার ঢাকায় হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা একটা ইয়ে আছে, একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে থেকে আমি হয়তো আমার বাইকে আমি এটা নিচ্ছি। তো এই যে বিষয়টা, আমি কি একদম র মেটেরিয়ালটা নিচ্ছি না তো, ওইটা কিন্তু বিশ্লেষণী শিল্পের মাধ্যমে, আমি যদি বিশ্লেষণ শব্দটাকেও বাদ দিই, সামনে বিশ্লেষণ দেখবো, শুধুমাত্র শিল্পের মাধ্যমে কিন্তু আমরা একদম প্রাকৃতিক বা র মেটেরিয়ালকে কিন্তু বিভিন্ন পর্যায়ে পর্যায়ে ভাগ করতে 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 কিন্তু কি আমরা হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা চলে এসেছি। তেলটা আমরা পেট্রোল পাম্প থেকে পেয়েছি, অথচ ওই প্রাকৃতিক উপাদানটা কিন্তু একটা খনি থেকে এসেছে। ওইটা হয়তো সৌদি আরবের কোনো একটা খনি থেকে এসেছে, মধ্যপ্রাচ্যের কোনো একটা খনি থেকে এসেছে। এই যে রূপগত উপযোগ সৃষ্টি হইলো একটা র মেটেরিয়াল থেকে, একদম পেট্রোল অকটেন ডিজেল তৈরি হলো, এই জিনিসগুলা কি রূপগত উপযোগ সৃষ্টি না? জিনিসটাকে এই জায়গাটা বলছে। তো কি শিল্প কয় ধরনের উপযোগ সৃষ্টি করে, এক ধরনের উপযোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে রূপগত। বাণিজ্য সৃষ্টি করে হচ্ছে 6 ধরনের উপযোগ। বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে, 6 ধরনের উপযোগ কিন্তু সৃষ্টি করে। আচ্ছা, এখন উপযোগগুলো কি কি বা উপযোগিতাগুলো কি কি যদি দেখি, রূপগত উপযোগ কি, এই যে শিল্পের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, উপযোগিতা তৈরি করে কি শিল্প। তারপরে কি উপযোগিতা, এই উপযোগিতা কে তৈরি করে, শিল্প তৈরি করে। তারপরে কি স্থানগত উপযোগ, স্থানগত উপযোগ কি পরিবহনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, এক জায়গার পণ্য অন্য জায়গায় যাচ্ছে, এটা তো স্থানগত উপযোগ। এটা কি বাণিজ্য তৈরি করছে। বাণিজ্য কি শিল্পে উৎপাদিত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় যে কার্যাবলী, এটা কি বাণিজ্য। শিল্পের মাধ্যমে কি রূপগত পরিবর্তন হইলো, ওই পণ্যটা এখন আমরা কি মানুষের কাছে পৌঁছে দেবো। এই পৌঁছে দেয়া পর্যন্ত যেই কাজগুলো আছে, পৌঁছে দেওয়া পর্যন্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো কি করছে, বাণিজ্য করছে। তো স্থানগত উপযোগ কি পরিবহন। কালগত উপযোগ কি, এই যে গুদামজাতকরণ আমরা দেখলাম, কালগত উপযোগ গুদামজাতকরণে কি হয়, ওই যে আলুর উদাহরণ দিলাম, বগুড়ার আলু সংরক্ষণ করা হচ্ছে, বগুড়া থেকে আলু উৎপাদিত হয়েছে, ওইটা কি সংরক্ষিত করা হচ্ছে, সংরক্ষণ করে হয়তো শীতকালে আলু হয়, তো ওইটা হয়তো গরমকালে আমরা পাচ্ছি। তো এইটা কি গুদামজাতকরণের মাধ্যমে। সত্যগত কি ক্রয় বিক্রয় বা বিনিময়, এই যে ক্রয় বিক্রয় বা বিনিময় আমি সত্যগত বলেছিলাম মুখে। তো এই যে সত্যগত উপযোগ যে সৃষ্টি হচ্ছে ক্রয় বিক্রয় বা বিনিময়ের মাধ্যমে। আর্থিক উপযোগ কি, আর্থিক উপযোগ সৃষ্টি হচ্ছে ব্যাংকের মাধ্যমে। ওই যে আমি অর্থ সংস্থান যে করলাম, অর্থ সংস্থান করতে যে আমার হয়তো ঋণ নিতে হচ্ছে, অর্থ জমা রাখতে হচ্ছে, এই জিনিসটা কি ব্যাংকের মাধ্যমে কিন্তু সৃষ্টি হচ্ছে। ঝুঁকিগত উপযোগ আমি ঝুঁকিও দেখলাম, যে ঝুঁকি গ্রহণ, এই উপযোগ দূর করা যায় বা এই সমস্যাটা দূর করা যায়, এই অভাব বা এই প্রয়োজন যেটার মাধ্যমে দূর করা যায়, এই সেটা হচ্ছে কি বিমার মাধ্যমে ঝুঁকি দূর করা যায়। তো এই জিনিসটা হচ্ছে কি বিমা হচ্ছে এই যে উপযোগিতা, বা বিমা হচ্ছে মাধ্যমে উপযোগের, ঝুঁকিগত উপযোগের। তথ্য প্রচারণাগত উপযোগ কি, বাজারজাতকরণ প্রসার, এই যে তথ্য প্রচারণাগত উপযোগ যেটি আছে সেটা কি বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে তথ্য হচ্ছে। তারপরে আরেকটা উপযোগের বিষয় এখানে আছে, সেটা কি জানো, এটা হচ্ছে মানগত উপযোগ। মানগত উপযোগ এটা কি প্রমিতকরণের মাধ্যমে কি হচ্ছে, মানগত উপযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন দেখি কি ব্যবসায়ের কিছু উদ্দেশ্য আছে, উদ্দেশ্যগুলা কি কি। উদ্দেশ্যকে যদি দুই ভাগে ভাগ করি আমরা, ব্যবসার উদ্দেশ্যগুলাকে যদি জাস্ট দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি মূলধন সর্বাধিকরণ বা সম্পদ, আমি যদি মূলধন বাদ দিই, সম্পদ সর্বাধিকরণ। হ্যাঁ, তো এই যে সম্পদ সর্বাধিকরণ, ঠিক আছে, অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটি কিন্তু শুধু দীর্ঘমেয়াদী উৎস না, এটি ব্যবসায়ের কিন্তু প্রধান উদ্দেশ্য। মুনাফা অর্জন, ব্যবসা তো উদ্দেশ্যগুলোও অনেক বিস্তৃত। আমি যদি সেটাই দেখি দীর্ঘমেয়াদী আমরা যদি প্রধান উদ্দেশ্য হিসাবে দেখি, এটা কি সম্পদ সর্বাধিকরণ, অর্থাৎ আমার যে সম্পদ হচ্ছে সেটা যদি আমি সর্বাধিকরণ করতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু আমার জন্য দীর্ঘমেয়াদী একটা সুযোগ তৈরি করবে। অন্যদিকে স্বল্প মেয়াদী, আচ্ছা এখানে আমি প্রধান বলেছি, প্রধানটা না, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমি ধরবো, কারণ স্বল্প মেয়াদীর মধ্যে আমরা প্রধান দেখছি। তো স্বল্প মেয়াদী মুখ্য বা প্রধান মৌলিক উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। স্বল্প মেয়াদী মুখ্য বা মৌলিক উদ্দেশ্য যেটাকে আমরা বলছি, সেটা কি মুনাফা অর্জন। তো এই যে মুনাফা অর্জন হচ্ছে স্বল্প মেয়াদী উৎস, এবং সবচেয়ে বড় উদ্দেশ্য বা দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে কি, দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে এই যে সম্পদ সর্বাধিকরণ, শেয়ারের মূল্য বাড়া।
শেয়ারের মূল্য যেটাকে বলা হচ্ছে সেই জিনিসটাও কিন্তু এই সম্পদ সর্বাধিকরণের অন্তর্ভুক্ত। অন্যদিকে আমরা যদি স্বল্পমেয়াদী মুখ্য প্রধান মৌলিক উদ্দেশ্যগুলো দেখি, সেগুলো হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। আচ্ছা, তো আমরা একটা পার্ট দেখলাম, আমরা পার্ট আকারে কিন্তু এই অধ্যায়গুলো আমরা শেষ করব। তো এই যে পার্টগুলো আমরা দেখলাম, দেখছো এই যে কিছু ছোট ছোট পার্ট কিন্তু দেখো, এই যে ব্যবসায় কি জানলাম, ব্যবসার সওদা কি, সমীকরণটা দেখলাম, কিছু গুরুত্বপূর্ণ মানুষের উক্তি দেখলাম, কার্যাবলী দেখলাম। এই যে কার্যাবলীর ভিতরে কিন্তু অনেক ধরনের আলোচনা আমরা করে ফেলেছি, কিছু উপযোগ দেখলাম, উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য তো শেষ করি না এখনো, যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের মধ্যে আমরা এটা দেখলাম। এখন এর মধ্যে ব্যবসার উদ্দেশ্যগুলো যদি দেখি, অর্থনৈতিক উদ্দেশ্য আছে মুনাফা অর্জন, মূলধন বিনিয়োগ, উৎপাদন, অভাব মোচন, সম্পদের সদ্ব্যবহার, ক্রেতা সৃষ্টি। সামাজিক উদ্দেশ্য সমূহ কি আছে, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, অসামাজিক তৎপরতা বর্জন করা। এইগুলা কিন্তু সামাজিক উদ্দেশ্য সমূহ। মানবিক কি আছে, বেতন প্রদান করা, মানে কর্মচারী যারা আছে তাদেরকে বেতন প্রদান করা, সরবরাহকারীদের উপযুক্ত মূল্য প্রদান, মানবীয় সম্পর্ক সৃষ্টির জিনিসগুলো আছে। জাতীয় উদ্দেশ্যের মধ্যে কি আছে, অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণ আছে, জাতীয় সম্পদ আয় বৃদ্ধি আছে, জাতীয় আয় সম্পদের সুষম বন্টন। এই বিষয়গুলা কিন্তু কি ব্যবসার উদ্দেশ্য সমূহের মধ্যে কিন্তু চলে আসছে। তারপরে আমরা এখন দেখি এমসিকিউ, যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন এসেছে, সেগুলো আমরা দেখব যে কি নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য নয়, নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়। আচ্ছা দেখি মৌলিক বৈশিষ্ট্য কি, আমরা তো দেখলাম যে এখানে দেখলাম না প্রধান মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে, তো জিনিসগুলো আমরা দেখি। মুনাফা অর্জন মৌলিক বৈশিষ্ট্য, সংগঠন না থাকলে ব্যবসায় পরিচালনা করতে পারবো না, সামনে আমরা দেখবো, তোমরা এইচএসসি তেও পড়েছো। পুঁজির সংস্থান, আমরা তো ওই যে অর্থ সংস্থানের কথা যদি আমরা দেখি, সেই জিনিসটা এখানে এসেছে। শ্রমিক ছাঁটাই ঝুঁকি অনিশ্চয়তা, ঝুঁকির বিষয়টা দেখেছি, ঝুঁকি অনিশ্চয়তা গ্রহণে পুরস্কারিত মুনাফা। তাহলে কি শ্রমিক ছাঁটাই যে বিষয়টা, শ্রমিক ছাঁটাই আসলে ব্যবসায়ের মৌলিক কোনো উদ্দেশ্য নয়, বিশেষ ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে জিনিসটা হয়, তবে এটি কোনো প্রধান উদ্দেশ্য নয় এবং এটা উদ্দেশ্যের মধ্যে এটা ধরার প্রয়োজন নাই। কোনটি কারবার বৈশিষ্ট্য নয়, ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়, কোনটি কারবার বা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়, কারবারের বৈশিষ্ট্য নয়। মুনাফা তো বৈশিষ্ট্য। গতিশীলতার দৃষ্টিভঙ্গি, আচ্ছা দেখি, ঝুঁকি তো বৈশিষ্ট্য, উপযোগ সৃষ্টি বৈশিষ্ট্য, সংগঠন বৈশিষ্ট্য। আসলে গতিশীলতার দৃষ্টিভঙ্গিটাকে আমরা সরাসরি ব্যবসায় বৈশিষ্ট্যের মধ্যে আমরা নিব না, কারণ আমার এখানে মৌলিক বিষয়গুলো তো আগে তো মৌলিক বিষয় নিতে হবে, তাই না? এই যে মুনাফা মৌলিক বিষয়, ঝুঁকি মৌলিক বিষয়, উপযোগ সৃষ্টি মৌলিক বিষয়, সংগঠন মৌলিক বিষয়, তাহলে কি গতিশীলতার দৃষ্টিভঙ্গি কিন্তু কারবারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা নিব না। তারপরে দেখি কোনটি ব্যবসায়ের কাজ নয়। দেখছো প্রশ্নগুলো, দেখছো তুমি কিন্তু পারতেছো, ইনশাল্লাহ আমার বিশ্বাস এগুলো তুমি পারতেছো। তো কোন দেখি কোনটি ব্যবসায়ের কাজ নয়, ব্যবসায়ের কাজ নয় কোনটি দেখি, বাজারজাতকরণ, অর্থসংস্থান, গুদামজাতকরণ, সহযোগিতাকরণ, ব্যাংকিং। আমি যদি দেখি বাজারজাতকরণ তো অবশ্যই ব্যবসায়ের কি কাজ, কারণ বাজারজাতকরণ না করলে তো আমি আমার কাজই হইলো না, ব্যবসায় মানে মানুষের কাছে পণ্যই পৌঁছাইলাম না, সম্ভব না। অর্থসংস্থান তো আমার অর্থসংস্থান তো সরাসরি আমরা দেখলাম, অর্থসংস্থান ছাড়া তো ব্যবসায় কাজই করতে পারবে না, আমি দিই আর যেভাবে আনি, লোন আনি বা যেভাবেই করি, কাজ তো হবে না অর্থসংস্থান ছাড়া। গুদামজাতকরণ, এটাও তো গুদামজাতকরণ ছাড়া তো আসলে কি ব্যবসার কাজ হয় না আসলে, ঠিক আছে? আমার ওই পণ্য দ্রব্য সংরক্ষণ না করলে এটা তো পসিবল হয় না। ওই কলাও যদি চিন্তা করি, খুবই স্বল্প মেয়াদী একটা পণ্য, যে এটা তো নষ্ট হয়ে যায়, সেটিও কিন্তু একভাবে গুদামজাতকরণ করে রাখতে হয়। তাহলে একবারে সরাসরি ক্ষেত থেকে এনে আমি ওটা বিক্রি করে দিলাম, বিষয়গুলো কিন্তু এরকম নয়। তাহলে কি দেখি এরপরে সহযোগিতাকরণ, উত্তর এটা হবে যে কি সহযোগিতাকরণ ব্যবসায়ের কাজ নয়, এটি আসলে ব্যবসায়ের কার্যাবলী, একদম সুনির্দিষ্ট স্পেসিফিক কার্যাবলী, যে জিনিসগুলো এখানে আছে। ব্যাংকিং ওই যে অর্থ সংস্থানের সাথে জড়িত, তারপরে ব্যাংকিং যেগুলো অর্থ সংস্থানের সাথে জড়িত, তো এই বিষয়গুলা কিন্তু আসছে। আমরা তাহলে দেখতেছি যে ব্যবসায়ের কাজগুলা কি এবং কাজ নয় কোনটি, প্রশ্ন কিন্তু এইভাবেই আসে। হ্যাঁ, ব্যবসায়ের প্রথম এবং মৌলিক কাজ কি, প্রথম এবং মৌলিক কাজ বলছে কি প্রথম এবং মৌলিক কাজ, পণ্য সরবরাহ। আমার প্রশ্নের উত্তর দাও, পণ্য আমি সরবরাহ করে দিলাম, হাতে পণ্যই নাই, উৎপাদনই করি নাই, তাহলে কি হবে না। তারপরে দেখি কি বন্টন তো ওই সরবরাহের মধ্যে বা বাণিজ্যের কার্যাবলীর মধ্যে তো চলে আসতেছে, তাহলে তো হচ্ছে না। তাহলে কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম মৌলিক কাজ হচ্ছে উৎপাদন। আমি উৎপাদন না করলে বন্টন করব কিভাবে, আমি পণ্য সরবরাহ করব কিভাবে, আমি সেবা প্রদান করব বা আমার সেবাটা আমি কিভাবে দিব, যাবতীয় বিষয়ের সাথে কি হয়, মৌলিক কাজ হচ্ছে ব্যবসায়ের প্রথম এবং মৌলিক কাজ হচ্ছে উৎপাদন করা। পণ্য সম্পর্কে কালগত বাধা, সময়গত বাধা দূর করে কোনটি,
পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি? কালগত বা সময়গত, ওটা হচ্ছে গুদামজাতকরণ। কারণ গুদামজাতকরণের আমি তো উদাহরণ হিসাবে আহ আলুর উদাহরণ দিলাম, আরো অনেক ধরনের উদাহরণ আছে না এরকম, যে জিনিসগুলো আসলে সংরক্ষণ বা গুদামজাতকরণ করতে হয়। তো এই গুদামজাতকরণ ছাড়া করলে কিন্তু কালগত বাধা। আমি জাস্ট তোমাদেরকে আজকে শুধু আলুর উদাহরণ দিতে পারি, বা ধর ক্যাপসিকাম একটা সময় তো উৎপন্ন হয়, সেই জিনিসগুলো সংরক্ষণ করা হচ্ছে। ধরো আরো কি, টমেটো, টমেটো তো এটা কিন্তু সংরক্ষণ করা হচ্ছে, গুদামজাতকরণ করা লাগছে। বা এরকম অনেক ধরনের পণ্য কিন্তু আছে যেগুলো কি গুদামজাতকরণ করে রাখতে হয়, এবং এক সময়ের পণ্য কিন্তু অন্য সময় ব্যবহার করা যাচ্ছে। তো এই জিনিসটা কি কালগত বাধা বা সময়গত বাধা দূর করে। অন্যদিকে উৎপাদন আছে, এটা তো ওই যে শিল্পের উৎপাদন বা এটা রূপগত বাধা দূর করছে। আমরা যদি দেখি একটু যে উৎপাদন, আমরা যদি দেখি, আচ্ছা, যে উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদন প্রক্রিয়া, আসলে উৎপাদন বা আমরা যদি ওকে উৎপাদন প্রক্রিয়া ধরি, সেই জিনিসটা হচ্ছে কি রূপগত বাধার বিষয়টা দূর করতেছে। পরিবহন কি স্থানগত বাধা দূর করতেছে। বাজারজাতকরণ কি, এটি ধরো তুমি যদি ক্রয় বিক্রয় করো বা বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট করো, মানুষের সাথে কাছে এটি পৌঁছে দিচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় কি, গুদামজাতকরণ কি কালগত বাধা দূর করে। তাহলে আমরা কিছু প্রশ্ন দেখলাম এখানে। আমাদের ক্লাসগুলাতে কিন্তু এখানে তো আমরা সব বিষয়, এটা তো আমরা একটা তোমাদেরকে সবাই যাতে দেখতে পারো আমরা কিভাবে ক্লাস নিই সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। আমাদের ক্লাসগুলোতেও কিন্তু আরো এখন তো সুন্দর করে আমরা চেষ্টা করছি, আরো তথ্য সমৃদ্ধ আমরা ক্লাস নিব, যতটুকু পারি আমরা চেষ্টা করছি। খুবই তথ্য সমৃদ্ধ, তথ্যবহুল ক্লাস কিন্তু আমরা নিব। তো শিল্প, এখন দেখি কি ব্যবসায়, আমরা দেখলাম ব্যবসায়ের কিছু পার্ট আছে, কি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, আমাদের সেই জিনিসগুলো দেখলাম। এখন শিল্প জিনিসটা কি, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। যে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ বিভিন্ন পর্যায়ে আকার বা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আকার বা রূপগত উপযোগ, মানে আকার বা রূপগত পরিবর্তন সৃষ্টি করে কি মানুষের ব্যবহৃত পণ্য, ব্যবহার উপযোগী পণ্যে কিন্তু ব্যবহার করার একটা সুযোগ এখানে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো, এই যে প্রক্রিয়া, একে কি বলছে, একই প্রক্রিয়াকে বলছে কি শিল্প বলছে। অর্থাৎ স্তর ভেদে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে শিল্পকে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন দুই ভাগটা কি দেখো, প্রাকৃতিক শিল্প এবং দ্বিতীয় পর্যায়ে, আচ্ছা, প্রাথমিক শিল্প এবং কি দ্বিতীয় পর্যায়ের শিল্প বা মাধ্যমিক শিল্প, যেটাকে আমরা বলছি প্রাথমিক শিল্প বা মাধ্যমিক শিল্প। মাধ্যমিক শিল্পের আবার বা দ্বিতীয় পর্যায়ের শিল্পের আবার কিছু প্রকারভেদ আছে। প্রাকৃতিক শিল্প জিনিসটা কি সেটি আমরা দেখি। প্রাকৃতিক শিল্প দেখি যে শিল্পে প্রাকৃতিক সম্পদের কোনো পরিবর্তন ছাড়াই, প্রাকৃতিক শিল্পর কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু এটি মানুষের কাছে এটি দেয়া হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, কি তাকে কি বলছে? প্রাথমিক শিল্প বলছে। যে প্রাকৃতিক সম্পদের মাধ্যমে, যে শিল্প প্রাকৃতিক সম্পদের মাধ্যমে কোনোরূপ পরিবর্তন ছাড়াই, দেখছো প্রাথমিক শিল্পের বৈশিষ্ট্য হচ্ছে কোনোরূপ পরিবর্তন ছাড়াই উপযোগ সৃষ্টি করে তাকে কি প্রাথমিক শিল্পে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। উদাহরণ হিসাবে বলি নিষ্কাশন শিল্প, নদী থেকে মাছ আহরণ করা হচ্ছে। সুন্দরবন এলাকায়, আমি ধরো সুন্দরবন এলাকায় আমি ঘুরতে গিয়েছি বেশ কয়েকবার। সুন্দরবন এলাকায় গেলে দেখা যায় কি জানো, সন্ধ্যার সময় বা সকালের দিকে স্থানীয় মহিলারা যারা আছেন, স্থানীয় বাচ্চা কাচ্চা যারা আছেন, পুরুষরা যারা আছেন, তারা কি করে, তারা হচ্ছে জাল নিয়ে সুন্দরবনের নদীতে, আমি এটা সম্বন্ধে পশুর নদীতে দেখেছি, যে জাল নিয়ে হচ্ছে নদীতে ওই চিংড়ি মাছ, ছোট ছোট মাছ তারা কিন্তু সংগ্রহ করে। শুধু সুন্দরবনই নয়, বাংলাদেশে যে কোনো জায়গায় নদীতে গেলে কিন্তু, নদীর আশেপাশে গেলে কিন্তু জিনিসটা দেখা যায়। আমি যদি বলি যে এই যে চিংড়ি মাছ বা ছোট ছোট মাছ যেগুলো আসছে, এগুলো তো সে সংগ্রহ করছে, এটা তো নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত, যে সে তো নদী থেকে সে সংগ্রহ করছে। এখন এই যে নদী থেকে সে সংগ্রহ করলো, এই যে মাছগুলা, বা আমি মাছের কথাই বলতেছি, যেহেতু চিংড়ি মাছ বা অন্যান্য মাছগুলা, এই মাছগুলাকে সে কোনোভাবে প্রসেস করতেছে না, তো সে তো কোনো প্রসেস করতেছে না। সে সরাসরি কি করতেছে, সন্ধ্যায় হয়তো সে বাজারে গিয়ে এটা বিক্রি করে দিচ্ছে। তাহলে ওই যে পণ্য, ওটা যে প্রকৃতি থেকে আমি পাইলাম, ওটা সরাসরি চলে গেল না। জিনিসগুলো হচ্ছে প্রাথমিক শিল্প। ঠিক আছে, এই জিনিসগুলা কি প্রাথমিক শিল্প। এই দেখো, নিষ্কাশন শিল্প, কৃষি শিল্প, প্রজনন শিল্প, এই জিনিসগুলো কি হচ্ছে প্রাথমিক শিল্প। ঠিক আছে, প্রজনন শিল্পে কি হচ্ছে, ধরো হ্যাচারি,
মাছ উৎপাদন করা হচ্ছে, ওই জিনিসটা মাছ হয়ে মানুষের কাছে যাচ্ছে, বা রেণু থেকে মাছ হচ্ছে। তো এই যে বিষয়গুলা এই মানুষের কাছে যাচ্ছে, তো ওই পণ্যটাই আসতেছে ভাই আমি যেটা পানি থেকে বা যেটা আমি তৈরি করতেছি মাছ, তাই না? তো জিনিসগুলো হচ্ছে এরকম। কৃষি শিল্প, ধান উৎপাদন করা হচ্ছে, ধান থেকে আমি যদি ধান উৎপাদন, ধান উৎপাদন করে চাল যাচ্ছে, সেটা বাদ দিলাম। ড্রাগন যেটা উৎপাদিত হচ্ছে ওইটাই তো মানুষের কাছে যাচ্ছে, এর তো কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন যদি হয় এটা অন্য পর্যায়ের শিল্পে সেটা চলে যাবে। তো এই জিনিসগুলা এখানে আমরা দেখছি। আমি যদি ধান থেকে চালের কথা যেহেতু বাদও দিলাম, তোমাদের প্রশ্ন আসতে পারে কেন বাদ দিলাম, বাদ না দিই, আমি জাস্ট বললাম ওইখানে ধানে তো চাল আছেই, ধানের মধ্যেই চাল না, ওটা জাস্ট একটা প্রক্রিয়া, একটা কাজ শেষ করে ওই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাট ওই চালটা তো ওর ভিতরেই আছে, তাই না? এটা তো আলাদা করে কোনো বানানো বা কোনো শেপের মধ্যে নিয়ে যাওয়া লাগতেছে না। তো এই জিনিসগুলো হয়তো কি বলছে, প্রাথমিক শিল্প বলছে। প্রাথমিক শিল্পকে প্রথম পর্যায়ের শিল্প যেটাকে বলছে, প্রাথমিক পর্যায়কে প্রথম পর্যায়ের শিল্প বলছে এই কারণে যে এখানে দেখো দ্বিতীয় পর্যায়ের শিল্প জিনিসটা এসেছে। তো এই যে প্রাথমিক শিল্প বা প্রথম পর্যায়ের শিল্প, এখানে কি প্রজনন শিল্প আছে, প্রজনন শিল্পের কথা আমি বললাম, হ্যাচারি, নিষ্কাশন শিল্প যেটা আমরা উত্তোলন করতেছি, বা এই যে উত্তোলন শিল্পের যে বিষয়টা যেটা আছে, কৃষি শিল্প, ড্রাগনের কথা বললাম, ড্রাগন চাষের কথা বললাম, এগুলো হচ্ছে প্রাথমিক শিল্প। এখন আমরা দেখবো যে মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের শিল্প কি, সরি, মাধ্যমিক শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প কি? আচ্ছা, সম্পদ তো আমরা প্রাথমিক শিল্পর মাধ্যমে আমরা পাবো, তাই না? আমি যদি ধরো আখ থেকে চিনি যে প্রসেসটা, আমি যদি সাবানের কথা বলি, সাবান একটা যৌগিক শিল্প, সাবানে ক্ষার প্রয়োজন হয়, সাবানে আরো অন্যান্য ধরনের প্রয়োজন হয়। তো এই যে বিষয়গুলা, ধরো আমি সাবানের উদাহরণ দিলাম, সাবান যৌগিক শিল্প আমরা দেখবো সামনে। আমি আরো সহজ করে যদি তোমাদেরকে বোঝাই, জাস্ট আখ থেকে চিনি, আখ থেকে চিনি, এইটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, ঠিক আছে? আর যদি আমরা তুলা থেকে সুতা থেকে জামা, এই জিনিসটাও তো একটা প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প হচ্ছে একটা প্রসেস মেনটেন করে সে এগিয়ে যাবে, একটা প্রসেস মেনটেন করে সে এগিয়ে যাবে। তো এখন ধরো এই যে আখ থেকে যে চিনি হইলো, বা তুলা থেকে আমি যে আমার জামাটা পাচ্ছি, বা আমি সুতা পাচ্ছি, জামা পাচ্ছি, এই যে প্রসেস, তুলা কি প্রাথমিক শিল্প থেকে আসছে? তুলা তো গাছ থেকে পাওয়া যায়, শিমুল গাছ থেকে সেটি পাওয়া যায়। আমরা যদি আখের কথা বলি, আখ গাছ থেকে তো, মানে আখ তো হচ্ছে ওই জিনিসটা থেকে হচ্ছে। তো এইটা তো প্রাথমিক শিল্প থেকে আসছে। এখন এইটা তো মানুষের ব্যবহার উপযোগী পণ্যের রূপদান করা হবে, তাই না? মানুষের ব্যবহার উপযোগী উপযোগী পণ্যটা কি? আখ থেকে চিনি। এখন চিনিটা তো আসলে সরাসরি আমি মাটি থেকে পাচ্ছি না, বা আমি তো ধান থেকে যেরকম চাল পাইছি, আমি তো এখানে চিনি পাচ্ছি না, আখ থেকে তো সরাসরি, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়েছে। তো এই যে প্রসেস, চূড়ান্ত পণ্যে, প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত পণ্য চূড়ান্ত পণ্য পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলছে কি, রূপগত, যে চূড়ান্ত পণ্যের পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়া, তাকে কি বলছে? শিল্প বলছে। মাধ্যমিক স্তর বা দ্বিতীয় স্তরের শিল্প বলছে। অর্থাৎ কি, প্রাথমিক শিল্প হতে প্রাপ্ত সম্পদ সমূহ রূপগত পরিবর্তনকে দ্বিতীয় পর্যায়ের শিল্প বলা হচ্ছে। মাধ্যমিক শিল্পে উপকরণের রূপগত পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ কি রূপগত পরিবর্তন, ওই যে আখ থেকে চিনি। তো মাধ্যমিক শিল্পের ভিত্তি প্রাথমিক শিল্প থেকে পাওয়া যায়, পাওয়া উপকরণ, অর্থাৎ মাধ্যমিক শিল্প যদি করতে হয় সেটি কি, প্রাথমিক শিল্প থেকে পাওয়া উপকরণই হচ্ছে মাধ্যমিক শিল্পের উপকরণ বা ভিত্তি। উদাহরণ যদি বলি, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। তো এই উদাহরণগুলো আমরা সামনে ডিসক্রাইব করব। তো দেখি বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে, মানে আমরা যে শিল্প সম্পর্কে দেখলাম, এগুলো সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য আমি তোমাদেরকে দিব। তো দেখি কি, প্রজনন শিল্প, উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, যেটা আমি বললাম। নার্সারি, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি, বাগান করা, পশুপালন, বনায়ন, এগুলো কি একটা উৎপাদিত সামগ্রী হইছে, ধরো বাগান করা, কলম থেকে আবার গাছ হচ্ছে, বা গাছের বীজ রোপণ করে সেখান থেকে গাছ হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কি প্রজনন, একটা জায়গা থেকে তার একটা হচ্ছে উৎপাদিত একটা সামগ্রী হয়েছে। মাছ থেকে মাছের ডিম নিয়ে পুনরায় রেণু করে তারপরে সেটাকে মাছের রূপদান করা, বা বড় মাছ তৈরি করা, বা মাছ তো হয়, এটা কি, এটা তো পুনরায় উৎপাদন হচ্ছে না, তো রিপ্রোডাকশন বা জেনেটিক ইন্ডাস্ট্রি যেটাকে বলে, সেটা হচ্ছে প্রজনন শিল্প। তারপরে কি নিষ্কাশন বা উত্তোলন শিল্প, সহজ হিসাব, প্রাকৃতিক সম্পদ, আমি নদী থেকে, বাতাস থেকে, সূর্যের আলো থেকে আমি যে জিনিসগুলা পাচ্ছি, সেই জিনিসগুলাকে, সম্পদকে আহরণ করা, সোজা কথা নদী থেকে মাছ আহরণ করা, বাতাস থেকে যে সৌরবিদ্যুৎ তৈরি হচ্ছে বাতাসের মাধ্যমে, তো ওটা তো নিষ্কাশন শিল্প। তো এই বিষয়গুলা কি নিষ্কাশন বা উত্তোলন শিল্প। দেখি কি, এই যে খনি থেকে সম্পদ আহরণ, সমুদ্র নদী থেকে মাছ ধরা, জলজ সম্পদ, বন হতে কাঠ আহরণ, পানি বায়ু থেকে সম্পদ আহরণ, মধু সংগ্রহ করা, নদী থেকে বালু উত্তোলন করা, এগুলা কি নিষ্কাশন বা উত্তোলন শিল্প। দেখি, উৎপাদন যান্ত্রিক বা
সার্জন যে শিল্প, উৎপাদন যান্ত্রিক বা সার্জন শিল্প আছে। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা। জিনিসটা কি বলছে? উৎপাদন যান্ত্রিক এবং সার্জন শিল্প। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা। তাঁত শিল্প, বয়ন শিল্প ইত্যাদি। বোনা যে জিনিসটাকে বলা হচ্ছে। গঠনমূলক বা নির্মাণ শিল্প, বিভিন্ন নির্মাণ কাজ করা, রাস্তাঘাট, সেতু, দালান কোঠা, বাঁধ ইত্যাদি নির্মাণ কাজ করা, যেগুলো দেখছো পদ্মা সেতু, যমুনা রেল ব্রিজ, এই জিনিসগুলা। সেবা পরিবেশক শিল্প, মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি। সেবা পরিবেশক শিল্প কি? ওয়াসার যে পানি, গ্যাস, তিতাস গ্যাসের যে গ্যাস ঢাকা শহরে আছে, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো হচ্ছে কি সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখি যে যান্ত্রিক বা উৎপাদন শিল্পকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে। যান্ত্রিক বা উৎপাদন শিল্পকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে আমরা দেখি। চলো দেখি কি। বিশ্লেষণ শিল্প, মানে বিশ্লেষণ শিল্পের উদাহরণ আমি শুরুতে দিয়েছি তোমাদেরকে। বিশ্লেষণ শিল্পের উদাহরণ কি? ওই যে একটা পদার্থ, একই পদার্থ থেকে বিশ্লেষণের জন্য বিভিন্ন পণ্য তৈরি করা, অর্থাৎ ইনপুট, মানে আমি যেটা দিচ্ছি ইনপুট হবে হচ্ছে একটি, ইনপুট হবে হচ্ছে কয়টি? একটি, এবং এখান থেকে কিন্তু আমি অনেকগুলা পণ্য আমি পাবো। যেমন পেট্রোল, অকটেন, ডিজেল, ন্যাপথলিন, এই জিনিসগুলো আমি তো এখান থেকে পাচ্ছি। তো এই জিনিসগুলো কি? খনিজ তেল পরিশোধনের মাধ্যমে, অর্থাৎ আমি খনি থেকে যে তেলটি আমরা পাচ্ছি সেই জিনিসটা পরিশোধনের মাধ্যমে কি হচ্ছে? সেই জিনিসটার মাধ্যমে পরিশোধনের মধ্যে পেট্রোল পাচ্ছি, কেরোসিন পাচ্ছি, ডিজেল পাচ্ছি, খনিজ কয়লা পাচ্ছি। তারপরে কি? আচ্ছা, ডিজেল, খনিজ কয়লা হতে কয়লা, ন্যাপথলিন, আলকাতরা, এই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি। মানে একটা পণ্য আমি জাস্ট ওই খনিজ তেল থেকে আমি কতগুলো জিনিস পাচ্ছি, দেখো। ঠিক আছে? তো এই বিষয়গুলা, তো এই জিনিসগুলাকে কি বলছে? বিশ্লেষণ শিল্প বলছে। যৌগিক শিল্প কি? পৃথক পৃথক পদার্থকে সংমিশ্রণ করে, অর্থাৎ এখানে ইনপুট কিন্তু একাধিক হবে, এখানে ইনপুট কিন্তু একাধিক হবে, এবং এই ইনপুট গুলা গিয়ে একটা পণ্য তৈরি করবে। যেমন কি? সাবান, এই যে আছে সাবান আছে, সিমেন্ট শিল্প আছে, ইস্পাত আছে। সিমেন্টে অনেক ধরনের পাথর, তারপরে অনেক ধরনের ম্যাটেরিয়ালস দেয় আর কি। সাবানে ক্ষার দেয়, বিভিন্ন ধরনের অ্যারোমা দেয়। তো এই জিনিসগুলো তো আছে, এই জিনিসগুলো করে তো একটা পণ্যের রূপদান করা হচ্ছে। অর্থাৎ এখানে ইনপুট কিন্তু একাধিক হবে, আউটপুট হবে হচ্ছে একটি, অর্থাৎ পণ্য রূপ, বাস্তব পণ্য হবে কি? একটি। আচ্ছা, বিশ্লেষণ শিল্পের সঙ্গে যৌগিক শিল্পের সম্পর্ক বিপরীতমুখী, অর্থাৎ এই দুইটা সম্পর্ক কিন্তু আলাদা, বিপরীতমুখী সম্পর্ক কিন্তু এখানে বিরাজমান। আচ্ছা, প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি? কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্য তৈরি। উৎপাদন বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি এই পণ্যগুলো তৈরি করা হচ্ছে। সেগুলা কি? তুলা হতে বস্ত্র, পাট হতে বিভিন্ন পাটজাত দ্রব্য তৈরি শিল্প, আখ থেকে চিনি উৎপাদন, এই জিনিসগুলা। সংযোজন শিল্প কি? অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করা। অন্য শিল্প অর্থাৎ সেটি ইস্পাত শিল্প থেকে আসতে পারে, যেমন কি মোটর গাড়ি, রেল ইঞ্জিন তৈরি করতে যে জিনিসগুলা লাগে। তারপরে কি? কম্পিউটার প্রস্তুত শিল্প, অর্থাৎ প্রত্যেকটি যন্ত্রাংশ, ধরো কম্পিউটার, প্রত্যেকটি যন্ত্রাংশ কি একই জায়গা থেকে আসতেছে? না, অন্যান্য শিল্প থেকে আসতেছে, অন্যান্য জায়গা থেকে আসতেছে, বিভাগ ওয়াইজ আসতেছে। তো এই জিনিসগুলো একত্রিত করে কি একটা জিনিস তৈরি করা হচ্ছে না? সেই জিনিসটা কি বলছে? কি? সংযোজন শিল্প। খুব সহজ, ইংরেজিতে বলবো অ্যাসেম্বলিং। অ্যাসেম্বলিং জিনিসটা বুঝলে তোমরা বুঝবা। তো সংযুক্ত শিল্প কি? একাধিক শিল্পকে কিন্তু এখানে একত্রিত করা হচ্ছে। বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া এখানে একত্রিত হবে, বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়া একত্রিত হবে। যেমন কি? লৌহ ইস্পাত শিল্প, লোহা এবং ইস্পাত শিল্প একত্রিত করে একটা ব্যবসায় পরিচালনা কিন্তু করা সম্ভব হচ্ছে। তো এই জিনিসগুলা কিন্তু এখানে এসেছে। আচ্ছা, এখন আমরা তাহলে এই যে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম, এখন দ্বিতীয় পর্যায়ে আমরা এখন প্রশ্নগুলো দেখবো যে চলো কি প্রশ্ন করেছে। সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলীর অন্তর্গত? কি? সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ। সম্পদ কি করলাম? আহরণ করলাম, এবং সেটি কি? প্রক্রিয়াজাত করলাম। ব্যবসায়ের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? চলো দেখি। উৎপাদন, পরিবহন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। প্রমিতকরণ দেখলাম মান অনুযায়ী মান নির্ধারণ করা, মান, বিভিন্ন ধরনের গুণাবলী, তারপরে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এগুলোর উপর মান নির্ধারণ করা এবং মান অনুযায়ী সেগুলোকে ভাগ করাকে কি বলছে? পর্যায়িতকরণ বলছে। এখন দেখো, এখন পরিবহন কি? এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা, বা এই জিনিসগুলো। এখন উৎপাদন কি? সম্পদ আহরণও করতেছে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কি আমি ওই যে চূড়ান্ত পণ্যের রূপদান করতেছি। তো এই যে শিল্প, উৎপাদন শিল্প বা উৎপাদন, এই জিনিসটা এর অন্তর্ভুক্ত। আখ থেকে চিনি কোন শিল্পের অন্তর্ভুক্ত? আখ থেকে চিনি হচ্ছে প্রক্রিয়া শিল্পের অন্তর্ভুক্ত। আমি এটা বললাম, ডিসক্রাইব করেছি একটু আগে। নিচের কোনটি কাঁচামাল প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করার সাথে সম্পৃক্ত? নিচের কোনটি, আচ্ছা, নিচের কোনটি কাঁচামাল প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করার সাথে সংশ্লিষ্ট? চলো দেখি। নিচের কোনটি কাঁচামাল প্রক্রিয়াজাত করছে, মানে কাঁচামালটা সংগ্রহ করছে, সেটা প্রক্রিয়াজাত করে মানুষের
পণ্য তৈরি করার সাথে জড়িত, প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করছে, মানে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে একটা চূড়ান্ত পণ্যের কিন্তু সে পণ্য তৈরি করছে। তাহলে তো ক্রয় বিক্রয় না, বুঝলাম বাজারজাতকরণ তো না, বাজারজাত মানুষের সাথে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া। তারপরে কি বিক্রয়, বাজারজাতকরণ বলতে ওই পণ্যটাকে বাজারে পর্যন্ত দেওয়া, মানুষ তো ওই দিক থেকে কানেক্ট হবে। তো দেখি কি এটাও হচ্ছে উৎপাদন। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে কি বলে? দেখো, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে কি বলছে? তাকে বলছে হচ্ছে কি বলছে, নিষ্কাশন শিল্প বলছে। নিষ্কাশন বা উত্তোলন শিল্প যে জিনিসটা বলছে, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। ওই যে মাছের উদাহরণ দিলাম, খনি থেকে যে উত্তোলন গুলো যেগুলো হচ্ছে, গ্যাস, কয়লা, এই জিনিসগুলো, এগুলো কি নিষ্কাশন শিল্পের কিন্তু অন্তর্ভুক্ত। আচ্ছা, অন্যান্য যেগুলো দেখি, নির্মাণ শিল্প তো পদ্মা সেতু, রেল, ব্রিজ, এগুলা। প্রক্রিয়া ভিত্তিক শিল্প, এটা কি হইতে পারে? প্রক্রিয়া চিনি, আখ থেকে যে চিনি হচ্ছে, আখ থেকে চিনি, তুলা থেকে সুতা। প্রজনন শিল্প কি? হ্যাচারি, বাগান করা। প্রস্তুত শিল্প, পণ্যদ্রব্য কে প্রস্তুত করা মানুষের হিসেবে, এটা আসলে প্রস্তুত শিল্প সরাসরি আমরা দেখবো না। তো এই যে দেখলাম, তাহলে নির্মাণ শিল্প দেখলাম। এখন নিষ্কাশন শিল্প কি? নিষ্কাশন শিল্প হচ্ছে ওই যে নদী নালা থেকে মাছ সংগ্রহ করা, তারপরে কি এই বিষয়গুলো এখানে আছে, যে তারপর খনি থেকে কয়লা উত্তোলন করা, এই জিনিসগুলো এখানে দেখছি। ন্যাপথলিন কোন শিল্পের অন্তর্ভুক্ত? বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। কারণ কি, ওই যে আমার কিন্তু এখানে ইনপুট একটা, কিন্তু অনেকগুলো আউটপুট আমি পাচ্ছি, তাই না? এই যে আমি পেট্রোল পাচ্ছি, ডিজেল পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি, ন্যাপথলিনও পাইলাম। এই জিনিসটা কি বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত, খনিজ পদার্থ। তো একটা জায়গা থেকে আমি কি অনেকগুলো পণ্য পাচ্ছি, এই জিনিসটা কি ন্যাপথলিন, অর্থাৎ এটা কি বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। কোনটি মূলধন ঘন শিল্প? কোন শিল্পে মূলত মূলধনের বেশি প্রয়োজন হয়, সবচেয়ে বেশি প্রয়োজন হয়? তৈরি পোশাকে মূলধনের প্রয়োজন হয়, কিন্তু এখানে যে খনি আছে, খনিতে কিন্তু আরো বেশি মূলধনের প্রয়োজন হয়। কারণ এটি কি মাটির সাথে, এটা যে উত্তোলন যেটি করছে, এর সাথে অনেক ধরনের খরচ কিন্তু এখানে জড়িত। এই জন্য ব্যবসায় পরিচালনায় কিন্তু অনেক অনেক এখানে কি হচ্ছে, মূলধন বিনিয়োগ করতে হচ্ছে। এই জন্য কি খনি হচ্ছে মূলধন ঘন শিল্প। শ্রম ঘন শিল্প প্রশ্ন আসলে যদি বলতো শ্রম ঘন শিল্প কোনটা, আমি কিন্তু তৈরি পোশাককে উত্তর নিতাম। কি শ্রম ঘন শিল্প? শ্রম ঘন শিল্প, শ্রম ঘন শিল্প। বার্তা সংস্থা কোন শিল্পের আওতাভুক্ত? বার্তা সংস্থা কিন্তু সেবা শিল্পের আওতাভুক্ত। এর মাধ্যমে কি হয়, বিভিন্ন বার্তা সংস্থা বিভিন্ন ধরনের তথ্য, খবর, এই জিনিসগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছানো হচ্ছে, এবং এখানে কিন্তু যেভাবে পৌঁছানো হচ্ছে বা আমরা যেভাবে সেবা নিচ্ছি, যেটা ফিল করতেছি, জিনিসটা কিন্তু দেখা যায় না, যেন এটা কি সেবা শিল্প। তো দেখি এখন আমরা বাণিজ্য বাণিজ্য দেখি। বাণিজ্য আসলে কি জিনিসটা দেখব। বাণিজ্য হলো পণ্য বন্টনের একটি প্রক্রিয়া বা বন্টনকারী শাখা। অর্থাৎ শিল্পে মাধ্যমে আমি যে পণ্যটি পেয়েছি, সেটি আমি কিভাবে বন্টন করব, সেই বন্টনকারী শাখা হিসাবে কি করে বাণিজ্য কাজ করছে। অর্থাৎ কি বাণিজ্য কিভাবে কাজ করছে আমরা দেখি। বাণিজ্য কিন্তু ওই যে এক হচ্ছে বিনিময়, দুই হচ্ছে সহায়ক কার্যাবলী। বিনিময় হচ্ছে বাণিজ্যের মাধ্যমে, এবং সহায়ক কার্যাবলী কিন্তু বাণিজ্যকে সহায়তা করছে। তাহলে কি বাণিজ্য কিন্তু বিনিময় যেটি কি আছে, বিনিময় কিন্তু দুই ভাবে হইতে পারে। এক হচ্ছে অভ্যন্তরীণ বিনিময়, দুই হচ্ছে আন্তর্জাতিক বিনিময়। এখন অভ্যন্তরীণ বিনিময়কে আমরা কিভাবে ভাগ করছি? পাইকারি এবং খুচরা দুই ভাগে ভাগ করছি। পাইকারিতে কি হয়, একদম সরাসরি হিউজ মাত্রায় পণ্য কিন্তু পাইকারিতে কেনা হয়, এবং এই ব্যবসায়ীরা কিন্তু খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে মানুষের কাছে কিন্তু পণ্যদ্রব্য পৌঁছে থাকে। আর খুচরা যে ব্যবসায়টি যেটি আছে, খুচরা ব্যবসায় হচ্ছে তারা পাইকারদের কাছ থেকে পণ্য কিনে এবং সেটা মানুষের কাছে লাভ রেখে তারা বিক্রি করে। আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কি আছে? আমদানি করা আছে। আমার দেশের কোনো পণ্য যদি প্রয়োজন হয়, আমার দেশে যদি সেটা উৎপাদনের সক্ষমতা না থাকে, সেই জিনিসটা আমরা বাহির থেকে আমদানি করব। আর যদি বেশি পণ্য থেকে যায় উৎপাদন করার পর, সেটি আমরা রপ্তানি করব। পুনঃরপ্তানি কি? অন্য দেশের পণ্য আমাদের দেশে এনে সেটি আবার পুনরায় প্রক্রিয়াজাত করে হতে পারে, বা যেভাবে হোক আমরা পুনরায় সেটা কিন্তু পাঠাবো অন্য দেশে। অনট্রাবর কথাটা কিছু বইতে এসেছে, কিছু বইতে আসেনি, আমরা অনট্রাবর কথাটা বাদ দিব। আমরা তিন ভাবে দেখবো। আন্তর্জাতিক হচ্ছে আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি, তিনটা জায়গায় আমরা কিন্তু দেখবো। এই তিনটা বিষয় দেখলে কিন্তু হবে ইনশাল্লাহ। আর ব্যবসায়ের সহায়ক যে কার্যাবলী আছে, বাণিজ্যের যে সহায়ক কার্যাবলী ব্যবসায়ের, সেই জিনিসগুলো কি দেখি? ব্যাংকিং, বীমা,
পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, বিজ্ঞাপন ও প্রচার, জিনিসগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টির মাধ্যমে কিন্তু এইগুলো হচ্ছে সহায়ক কার্যাবলী, সহায়ক ভূমিকা পালন করে। ব্যাংকিং এর মাধ্যমে অর্থ সংস্থান করা যায়, বীমার মাধ্যমে ঝুঁকি দূর হয়, পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়, গুদামজাতকরণের মাধ্যমে কালগত বাধা দূর হয়, বাজারজাতকরণের মাধ্যমে তো আমরা পণ্যকে বাজারের কাছে পৌঁছে দিচ্ছি। তো জিনিসটা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেও কিন্তু আমরা পণ্যের যে পরিচিতি, এই পরিচিতিটা কিন্তু আমরা ছড়িয়ে দিতে সক্ষম হই। তো এই হচ্ছে সংক্ষেপে আমরা বললাম, একটু ডিটেইলে দেখবো। এবার বিনিময় আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো এখানে এসেছে। সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবা কর্ম ক্রয় বিক্রয় করাকে বিনিময় বলে। কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য পণ্য সেবা কর্ম ক্রয় বিক্রয় করাকে। এতে কিন্তু সত্যগত পরিবর্তন হয়। উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে যোগসূত্র স্থাপিত হয় বিনিময়ের মাধ্যমে। উৎপাদনকারী উৎপাদন করছে, ভোক্তা একদম ফাইনালি সে পণ্যটা কিনছে, এইটা কিন্তু এই বিনিময়ের মাধ্যমে তারা কিন্তু কানেক্টেড হচ্ছে। তারা কি হচ্ছে? কানেক্টেড হচ্ছে। এখন দেখি অভ্যন্তরীণ বিনিময় কি। কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই যে অভ্যন্তরীণ, ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই জিনিসটাকে কি বলছে? অভ্যন্তরীণ বাণিজ্য বলছে বা অভ্যন্তরীণ বিনিময় বলছে। পাইকারি উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। পাইকারিতে কি হয়? পাইকারি ব্যবসায়, পাইকারিতে উৎপাদকের কাছ থেকে কিন্তু তারা পণ্য কিনে আনে এবং এটা কি খুচরা ব্যবসায়ীদের কাছে কিন্তু তারা এটি একটা লাভ রেখে তারা বিক্রয় করে, এবং খুচরা ব্যবসায়ীরা কিন্তু পাইকারের নিকট থেকে পণ্য দ্রব্য ক্রয় করে। খুচরা ব্যবসায়ীরা প্রায় পাইকারের কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে সেটা ভোক্তার কাছে কিন্তু তারা পৌঁছে দেয়, একটা লাভ রেখেই কিন্তু তারা করে। এই জিনিসটা এখানে এসেছে। এবার আন্তর্জাতিক বাণিজ্য কি? এক দেশের ব্যবসায়ীদের সাথে অন্য দেশের ব্যবসায়ীদের যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয়। খুবই সহজ। এক দেশের ব্যবসায়ীদের সাথে অন্য দেশের ব্যবসায়ীদের যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে কি বলছে? আন্তর্জাতিক বাণিজ্য বলছে। লিখিত প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ, লিখিত প্রশ্ন এখান থেকে আসবে ইনশাল্লাহ। তো এইটা কি বলছে? আন্তর্জাতিক বাণিজ্য বলছে। এখন এই আন্তর্জাতিক বাণিজ্যকে এবার যে আমরা 3 ভাগে দেখলাম এখানে, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে বিদেশ থেকে কোনো পণ্য সামগ্রী দেশে ক্রয় করে আনাকে আমদানি বলছে। আমি একটু বেশি বলেছি, এই জিনিসটা এখানে সংক্ষেপে বলা হয়েছে। রপ্তানি বাণিজ্য বিদেশি কোনো ব্যবসায়ীকে নিকট নিজ দেশের পণ্য বিক্রয় এবং প্রেরণ করাকে কি বলছে? রপ্তানি বাণিজ্য বলছে। দেখলাম পণ্য রপ্তানি বাণিজ্য বিদেশ থেকে পণ্য সামগ্রী এনে, কি বিদেশ থেকে পণ্য সামগ্রী এনে তা পুনরায় দেশের নিকট বিক্রয় করাকে কি বলছে? বিদেশ থেকে পণ্য সামগ্রী আনা হয়েছে এবং বিদেশ থেকে পণ্য সামগ্রী এনে তা পুনরায় অন্য কোনো দেশের নিকট বিক্রয় করাকে বলছে পুনঃরপ্তানি বলছে। যেমন বাংলাদেশে যদি চীন থেকে কোনো পণ্য ক্রয় করে এনে তা আবার আফগানিস্তানের নিকট বিক্রয় করা হয় তাকে কি বলছে? পুনঃরপ্তানি বাণিজ্য কিন্তু এখানে বলছে। এখানে অ্যাসেম্বল করে দিতে পারে বা মানে কিছু পরিবর্তন করে দিতে পারে, আবার এমনিও পাঠিয়ে দিতে পারে, জিনিসটাকে পুনঃরপ্তানি বলছে। এখন আমদানি রপ্তানি এই যে নিয়ন্ত্রণ, এর কিছু হাতিয়ার আছে। সরকার, একটা দেশের সরকার কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। শুল্ক আরোপ করতে পারে, তারপরে কি কোটা আরোপ করতে পারে। যে কোটা আরোপের বিষয়টা কেমন হয় সামনে দেখবো, তারপরেও বলি কোটা আরোপে কিন্তু একটা সীমারেখা দিয়ে দেওয়া হয় যে আসলে কতটুকু সে মানে আমদানি করতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। তো দেখি কি বিভিন্ন দেশে বিভিন্ন সময় দেশের স্বার্থে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষত দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার জন্য কিন্তু এই নিয়ন্ত্রণটা খুবই জরুরি। কি আচ্ছা, কেন জরুরি দেশীয় শিল্প টিকে রাখা? কেন জরুরি যদি প্রশ্ন এরকম কথা হয়, এটা এই কারণে জরুরি। আমার দেশে একটা পণ্য পাট শিল্প মাধ্যমে একটা বড় শিল্প আর কি, এই জিনিসটা হয়তো বিদেশি কোনো একটা পণ্যের মাধ্যমে শিল্প ধ্বংস হয়ে যেতে পারে। চটের ব্যাগ, পাটের ব্যাগের বিপরীতে ধরো অন্য কোনো দেশ থেকে কোনো একটা পণ্য আনা হইলো যে জিনিসটা কিন্তু শিল্পে সমস্যা করতে পারে। তো এই জিনিসটা কিন্তু রোধ করতে হবে। চিনি, ধরো বাংলাদেশে চিনির উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু অন্য দেশ থেকে আমদানি করা হচ্ছে কম দামে, কিন্তু সেটা কম দামে হইলেও সেটা তো আমার দেশের ক্ষতি হচ্ছে না। এই জিনিসগুলো ক্ষতি রোধে কিন্তু এই নিয়ন্ত্রণ হাতিয়ারগুলো ব্যবহার করা হচ্ছে। তো দেখি বিশেষত দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার জন্য বিদেশি কোম্পানিগুলোকে দেশীয় বাজারে প্রবেশে বাধা দেয় অথবা বিদেশি বাজারে দেশীয় কোম্পানির পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপই আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ। নিম্নে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণে হাতিয়ার সমূহ, কিছু হাতিয়ার আছে আমদানি রপ্তানির। হাতিয়ারগুলো হচ্ছে এইগুলা। হাতিয়ারগুলো আমরা দেখবো, একটা স্লাইড স্কিপ করেছি, এটা পরে দেখাবো আমরা ইনশাল্লাহ, তোমাদেরকে লাস্টের দিকে দেখাবো। তো আগে আমরা দেখি যে কি হাতিয়ারগুলো কি। শুল্ক আরোপ, সরকার কি করে বিদেশি পণ্যের উপর কিছু আমদানি শুল্ক দেয়। এতে কি হয়, ওই যারা রপ্তানি করছে তাদের তো খরচ বেড়ে যায়। এখন পণ্য দ্রব্য বাঁচাইতে হলে এই যে আমদানি যে শুল্ক আছে ওই পণ্যের উপর দেওয়া হয়, এতে তারা খরচ বেশি হয়। এই কারণে যেহেতু তাদের খরচ বেশি হচ্ছে, এজন্য কিন্তু একটা বাধা কিন্তু এখানে আসে ওই যারা রপ্তানি করবে তাদের উপর, অর্থাৎ বিদেশিদের উপর। এতে কি হয়, দেশীয় শিল্পের বিকাশ সম্ভব হয়, তারা একটু কম রপ্তানি করে যেহেতু এখানে শুল্ক আরোপ করা আছে।
ডিউটি। কোটা নির্ধারণ, যেটি বললাম অনেক সময় কিছু পণ্যের সর্বোচ্চ পরিমাণ আমদানি কত পরিমাণ, অর্থাৎ কত সর্বোচ্চ পরিমাণ আমদানি করা যাবে তা দেশের সরকার নির্দিষ্ট করে দেয়। বিদেশি পণ্যের আমদানির পরিমাণ নির্দিষ্ট করার মাধ্যমে পণ্যটি দেশীয় বাজারে প্রবেশে বাধা হয়, যেহেতু একটা ওই পরিমাণের বাইরে তো সে রপ্তানি করতে পারতেছে না নিজের আমাদের দেশে, সেই জিনিসটা এখানে হচ্ছে। এই জন্য কিন্তু দেশের শিল্প বিকাশ সম্ভব হয়। প্রণোদনা, সরকার দেশের শিল্পের বিকাশের মাধ্যমে এই শিল্পগুলো যারা পরিচালনা করছে বা যারা সাথে আছে তাদেরকে কিন্তু আর্থিক প্রণোদনা কিন্তু তারা দিয়ে থাকে, এর মাধ্যমে দেশীয় শিল্পের কিন্তু বিকাশ হয়। লাইসেন্সিং, সরকার আসলে বিদেশ থেকে যারা রপ্তানি করে বা বিভিন্নভাবে এঙ্গেজ হতে যায় বাণিজ্যে, দেশীয় শিল্পকে রক্ষার জন্য কিন্তু বিভিন্ন ধরনের লাইসেন্সের বিষয়গুলো তারা আরোপ করে, এতে কিন্তু বিদেশিদের জন্য কঠিন হয়ে যায় বিষয়গুলো। চুক্তি, সরকার অনেক সময় বিভিন্ন দেশের সরকারের সাথে চুক্তি করে বিদেশি কোম্পানিগুলোকে নিজেদের দেশে প্রবেশের জন্য বাধা দেয়, বিভিন্ন চুক্তির মাধ্যমে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কিন্তু এই বাধাগুলো দেওয়া হয়। মুদ্রার অবমূল্যায়ন, কারেন্সি ডিভ্যালুয়েশন, টাকার অবমূল্যায়নের মাধ্যমে বিদেশি পণ্যের বিপরীতে দেশীয় মুদ্রার মান কমিয়ে ফেলা হয়, অর্থাৎ তারা যে এক্সপেক্টেড টাকা বা অর্থ তারা প্রত্যাশা করেছিল, দেশীয় মুদ্রার মান কমে যায় কিন্তু এটা সম্ভব হয় না। এই জিনিসগুলোকে বলছে যে মান অবমূল্যায়ন বা মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে কিন্তু এই সমস্যাটি হচ্ছে। ফলে বিদেশিদের কাছে দেশের পণ্য কিছুটা সস্তা মনে হবে এবং দেশীয় শিল্পের রপ্তানি কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত দলিল। এখন আমরা দেখলাম যে কিছু এখানে হাতিয়ার দেখলাম যেগুলো আসলে দেশীয় শিল্পকে রক্ষা করা সম্ভব একটা দেশের পক্ষে। আবার আমরা যখন আমদানিকারক হিসাবে রপ্তানিকারক হিসাবে বাইরের দেশে যখন রপ্তানি করতে চাই, এইগুলো কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু সমস্যা হিসাবে আবির্ভূত হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত দলিল, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্য তো পরিচালিত হয় বিদেশের সাথে পরিচালিত হয়, অর্থাৎ দেশের গণ্ডির বাইরে তো এটি পরিচালিত হয়। এই জন্য আমদানি রপ্তানি বাণিজ্যে কিন্তু বেশ কিছু দলিল কিন্তু লাগে। হ্যাঁ, তো দেখি বহনপত্র বা চালানি রসিদ, অর্থাৎ একটি জাহাজে যখন মাল বোঝাই করা হয়, যেহেতু নৌপথে এই ট্রেডিং গুলো হয়, বাণিজ্যগুলো পরিচালিত হয়, এই জন্য একটি জাহাজে যখন পণ্যদ্রব্য তোলা হয় বা উত্তোলন করা হয় তখন কিন্তু যে রসিদটা দেওয়া হয়, অর্থাৎ জাহাজে পণ্য বোঝাইয়ের পর জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝাই বা ভাড়া চুক্তি স্বীকার করে, সে যে এগুলো নিয়েছে এগুলো সে স্বীকার করছে এবং ভাড়া চুক্তি সে স্বীকার করছে, অর্থাৎ এটি সে বুঝে পেয়েছে এবং যে ভাড়া যে চুক্তিটা আছে এই চুক্তি সম্বলিত সার্বিক বিষয় রপ্তানিকারক যে রপ্তানি করতেছে, রপ্তানিকারককে যে রপ্তানি করতেছে তাকে যে রসিদটা প্রদান করা হয় তাকে বহনপত্র বা চালানি রসিদ বলে। অর্থাৎ আমি রপ্তানি করতেছি ধরো ইউএসএ তে পোশাক, এখন আমি চট্টগ্রাম বন্দর দিয়ে আমি কিছু পোশাক জাহাজে দিলাম, অর্থাৎ এক জাহাজ পণ্য আমি বোঝাই করলাম, জাহাজ কর্তৃপক্ষ আমাকে যে রসিদটা দিবে ভাড়া চুক্তি এবং সে যে পণ্যটা উঠিয়েছে জাহাজে, এই জিনিসটা সম্বলিত সার্বিক যেই আমাকে রসিদটি দিবে বা যে পত্রটি দিবে সেটা হচ্ছে বহনপত্র বা চালানি রসিদ। এটি কমপক্ষে 3 প্রস্থে তৈরি করা হয় এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যের মালিকানার দলিল। এগুলো কিন্তু এক একটা মালিকানার দলিল হিসাবে ব্যবহৃত হয়। প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানার দলিল হিসাবে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে বহনপত্র বা চালানি রসিদ বা বিল অফ লেডিং। আচ্ছা, এরপরে দেখি বিমাপত্র। সোজা কথা, ওই যে বললাম নৌপথে যেহেতু এই বাণিজ্যটি পরিচালিত হয়, এই ট্রান্সফার বা এই কার্যক্রম যে পরিচালিত হয় যেহেতু এটি নৌপথে হচ্ছে এবং এই কারণে এই যে এখানে কিন্তু ঝুঁকি থাকে। এখন নৌ বিমার মাধ্যমে কিন্তু এই বিমাপত্র করা হয়, অর্থাৎ যারা রপ্তানিকারক আছেন তারা কিন্তু নৌ বিমা করে থাকেন। এই জন্য এই যে রপ্তানিকারক যে নৌ বিমাটি করছেন এবং এই যাবতীয় যে বিষয়টি, এই বিষয়গুলো কি হয় বিমাপত্রের মধ্যে চলে আসে। অর্থাৎ যদি দেখি রপ্তানিকারী পণ্য জাহাজে বোঝাই করার আগে বীমা কোম্পানির সাথে জাহাজে বিহিত পণ্যের নিরাপত্তার জন্য ওই যে ঝুঁকিগত বাধা দূর করে আমরা পড়েছি না বীমা, যেটি সেই বীমা নৌ বীমা কিন্তু এখানে করা হচ্ছে নিরাপত্তার জন্য, কি ওই পণ্যের নিরাপত্তার জন্য, সেটাকে নৌ বীমা চুক্তি বা বীমাপত্র বলছে। এরপরে আমরা যদি দেখি বিনিময় বিল অফ এক্সচেঞ্জ, বৈদেশিক বাণিজ্যে কিন্তু এই বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পরিশোধ পদ্ধতিতেও কিন্তু ভূমিকা রাখে। বৈদেশিক বাণিজ্যে লেনদেন পরিশোধের ব্যবস্থা হিসাবে যেটি বললাম, লেনদেন পরিশোধের ব্যবস্থা হিসাবে রপ্তানিকারক আমদানিকারকের উপর যে বিনিময় বিল তৈরি করেন, অর্থাৎ রপ্তানিকারক আমদানিকারকের উপর যে বিনিময় বিল তৈরি করে, যে বিলটি তৈরি করেন তাকে কি বলছে? বিনিময় বিল বলছে। অর্থাৎ চালান বা ইনভয়েস, আমরা স্বাভাবিকভাবে চালান বা ইনভয়েস আমরা দেখি আমাদের দৈনন্দিন বাজার কাজে দৈনন্দিন কেনাকাটায় কিন্তু চালান বা ইনভয়েস কিন্তু দেখা যায়। অর্থাৎ চালান বা ইনভয়েস কি? রপ্তানিকারক যে দলিলে পণ্যের বিবরণ, অর্থাৎ আমি যে পণ্যটা নিচ্ছি ওই পণ্যের একটা বিবরণ থাকে, এটা ক্রমিক রং থাকে, বিবরণ থাকে, পণ্যের পরিমাণ থাকে, দর থাকে, মূল্য থাকে, এই যে বিষয়টা সার্বিক বিষয়টা কিন্তু চালান বা ইনভয়েসের মাধ্যমে কিন্তু তুলে ধরা
হচ্ছে। তো এই যে প্যাকিং খরচ আছে, পরিবহন খরচ, বীমা প্রিমিয়াম, এই জিনিসগুলো কিন্তু চালান বা ইনভয়েসের মধ্যে কিন্তু তুলে ধরা হচ্ছে। আমদানিকারকের নিকট যেটি প্রেরণ করেছে তাকে কি বলছে? চালান বলছে। কে? রপ্তানিকারক কিন্তু সে প্রেরণ করছে। আমরা কিন্তু একটা জিনিস কমন পাচ্ছ, দেখো এই যে রপ্তানিকারক, রপ্তানিকারীকে যে রপ্তানি করছে তাকে বহনপত্র দেওয়া হচ্ছে, রপ্তানিকারী সে কিন্তু বীমাপত্র করতেছে, সে বিনিময় বিলও সাথেও কিন্তু রপ্তানিকারক জড়িত, চালান কিন্তু রপ্তানিকারক আমদানিকারককে দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কে দিচ্ছে, রপ্তানিকারক দিচ্ছে না আমদানিকারক দিচ্ছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে কি? বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান, কনসুলার ইনভয়েস, অর্থাৎ রপ্তানিকারক 3 কপি পণ্যের চালান তৈরি করবে, পণ্যের 3 কপি চালান তৈরি করবে, তার দেশে নিযুক্ত আমদানিকারকের দেশের বাণিজ্যিক দূতের নিকট কিন্তু সে প্রেরণ করবে। অর্থাৎ শুধুমাত্র এখান থেকে ফোন দিয়ে বা আমি অনলাইনে একটা অর্ডার দিয়ে দিলাম, আমাকে এক জাহাজ ভর্তি পণ্য পাঠিয়ে দিল, বিষয়টা কিন্তু এত সহজ নয়, একটু জটিল আছে বিষয়টি। তো এই যে বিষয়টি, সেখানে কিন্তু বাণিজ্যিক প্রতিনিধি থাকে এবং বাণিজ্যিক প্রতিনিধি থেকে কিন্তু এই যে বাণিজ্য দূত যে তাকে কিন্তু একটি চালান দেওয়া হচ্ছে, 3 কপি যে চালানের যে বিষয়টি নিকট পেশ করা হচ্ছে এবং বাণিজ্যিক দূত তা পরীক্ষা নিরীক্ষা করে নিজের সিলমোহর এবং দস্তখত বা স্বাক্ষর কিন্তু তিনি প্রদান করেন। পণ্যের উৎপত্তিপত্র বা প্রভাব লেখ, গুরুত্বপূর্ণ এই জিনিসটা, গুরুত্বপূর্ণ যে উৎপত্তিপত্র, প্রভাব লেখ, বহনপত্র বা চালানি রসিদ, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বীমাপত্র, জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখি কি, এটা রপ্তানিকারক কর্তৃক প্রেরিত পণ্যের উৎপত্তি সম্বন্ধে ঘোষণা এবং স্থানীয় বণিক সভা কর্তৃক সত্যায়িত হতে হবে। অর্থাৎ রপ্তানিকারক কর্তৃক প্রেরিত পণ্যের উৎপত্তি সম্বন্ধে একটি ঘোষণা, কি এটি প্রধানত একটি ঘোষণাপত্র, এটি কি হয়? উৎপত্তি মানে পণ্যের উৎপত্তি বা শুরু হয়েছে কোথা থেকে, এই জিনিসটা কিন্তু এখানে বিবরণ দেওয়া হচ্ছে, ডিসক্রাইব করা হচ্ছে, এবং এটিকে একটা ঘোষণাপত্র, এবং এটি কিন্তু অবশ্যই সত্যায়িত হতে হবে। এটা আমদানিকারককে নিজ দেশে শুল্ক রেহাই পেতে সাহায্য করে। অর্থাৎ কি? আমদানিকারককে ওই যে উৎপত্তিপত্রের কারণে কিন্তু নিজ দেশে কিন্তু শুল্ক সে কিন্তু মওকুফ পেতে সহযোগিতা করে। এখন আমরা তাহলে পার্ট 3 আমরা দেখলাম, বা পার্ট যেগুলো দেখলাম, এখন আমরা তাহলে এমসিকিউতে যাই। আমদানি রপ্তানি নিয়ন্ত্রণে হাতিয়ার হিসেবে নিজের কোনটি ব্যবহৃত হয় না? অর্থাৎ হাতিয়ারগুলো তো আমরা দেখছি কি শুল্ক আছে, তারপরে কি লাইসেন্সিং আছে, কোটা নির্ধারণ আছে, এই জিনিসগুলো তো আমরা দেখে এসেছি। তাহলে কি হয় না? হচ্ছে বহনপত্র বা বিল অফ লেডিং। এই দেখো বহনপত্র বা চালানি রসিদ বা বিল অফ লেডিং, এটি কিন্তু একটি কি ব্যবহৃত দলিল, এটি কিন্তু কোনো মানে বাধা হিসাবে বা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে কিন্তু এটি ব্যবহার করা হয় না। দেখি আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসাবে ব্যবহৃত হয়? অর্থাৎ মালিকানা সনদ হিসাবে, দেখো আমি কিন্তু বলেছি একটু আগে, দেখো এখানে যে বিল অফ লেডিং বা এই যে মালিকানা আছে, এটি হলো আন্তর্জাতিক বাণিজ্যের মালিকানার দলিল। প্রশ্ন আসবে মালিকানার দলিল, দেখেছো এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। বিল অফ লেডিং বলেছে বা লেডিং আমরা ধরতে পারি, এই জিনিসটা বিল অফ লেডিং কিন্তু মালিকানার একটি দলিল, ঠিক আছে। বিল অফ এন্ট্রি, প্রত্যয়পত্র, চার্টার পার্টি, এগুলো না সরাসরি আমরা দেখলাম যে কেন বিল অফ লেন্ডিং, আমরা তো এখানে দেখলাম যে পণ্য বোঝা এবং ভাড়া স্বীকার করে কিন্তু এটা দেওয়া হচ্ছে এবং এটাকে মালিকানা পত্রের কিন্তু সনদ বলা হচ্ছে। পণ্য ও সেবা বন্টন সংক্রান্ত কাজ ড্যাশের মাধ্যমে সম্পাদিত হয়। পণ্য ও সেবা বন্টন সংক্রান্ত কাজ কিসের মাধ্যমে? বন্টন না কিসের মাধ্যমে? বাণিজ্যের মাধ্যমে কিন্তু এটি সম্পন্ন করা হয়ে থাকে। এফওবি, ফ্রি অন বোর্ড, এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। এখানে কিন্তু একটা খরচের যে বিষয় আছে, বহন খরচের সার্বিক বিষয়গুলো এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। যেহেতু আমরা নৌপথে বিজনেস করতেছি, তো নৌপথে যে আমদানি রপ্তানি কাজ চলছে জাহাজের মাধ্যমে, সেজন্য এখানে ফ্রি অন বোর্ড এফওবি এর পূর্ণরূপ। আচ্ছা, এক দেশ থেকে খুচরা গুঁড়া দুধ কিনে ছোট ছোট কৌটাবন্দি করে অপর দেশে বিক্রয় করাকে এটাকে বলছে পুনঃরপ্তানি বলছে। এক দেশ থেকে আনছি, আবার কিছু কাজ করে সেটা আমরা অন্য দেশে রপ্তানি করতেছি, এটাকে কি বলছে? পুনঃরপ্তানি কিন্তু বলছে। আচ্ছা, প্রত্যক্ষ সেবা নিয়ে আমি একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম, জাস্ট একটু সংক্ষেপেই বলেছিলাম হয়তো। এই যে সেবা শিল্প না, আমি আসলে তখন প্রত্যক্ষ সেবা শিল্পকে বোঝানো হয়েছে যে সেবা শিল্প বা প্রত্যক্ষ সেবা শিল্প, যেটাকে আমরা যদি ধরে নিই প্রত্যক্ষ সেবা শিল্প বা আমরা আলাদা করে প্রত্যক্ষ সেবা হিসাবেই যদি দেখি, তাহলে আমরা দেখি যে আসলে এখন দেখি প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস জিনিসটা কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলছে। কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে কি
কি বলছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ হতে পারে, সুবিধা হতে পারে, তৃপ্তি প্রদান কি বলছে, প্রত্যক্ষ সেবা বলছে। উদাহরণ হিসেবে ক্লিনিক, অডিট ফার্ম গুলাতে কিন্তু অডিট করা হয়, যে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টস যারা আছে, সিএমএ আছে, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, সব বিভিন্ন যারা আছেন তারা কিন্তু এগুলো করা হচ্ছে। প্রত্যক্ষ সেবার কিছু বৈশিষ্ট্য আছে আমরা যদি দেখি, কি অদৃশ্যমানতা, দেখা যাবে না, অবিচ্ছেদ্যতা মানে বিচ্ছিন্ন হবে না, একসাথে কানেক্টেড থাকবে, বৈসাদৃশ্যতা, পচনশীলতা বা নশ্বরতা জিনিসগুলা। তো প্রত্যক্ষ সেবার মূল বৈশিষ্ট্য হচ্ছে দেখা যাবে না, এটা ফিল করতে হবে, অনুভব করতে হবে, এই হচ্ছে প্রত্যক্ষ সেবা। আচ্ছা, প্রত্যক্ষ সেবা আমরা দেখলাম, তাহলে প্রত্যক্ষ সেবা আমরা এখন এখানে দেখলাম। ডাক্তার, চিকিৎসক, আইনজীবী তারা কিন্তু প্রত্যক্ষ সেবার এর মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, ব্যবসায় পরিবেশ, যে সকল আচ্ছা, এখন আমরা নতুন অধ্যায়ে আসলাম যে কি ব্যবসায় পরিবেশ। তাহলে আমরা দেখি, যে সকল পারিপার্শ্বিক, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক অবস্থার কারণে ব্যবসায় গঠিত হয়ে পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। তাকে কি বলছে, ব্যবসায় পরিবেশ বলছে। যে সকল পারিপার্শ্বিক, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদানের কারণে কিন্তু ব্যবসায় প্রভাবিত হয় তাকে কি বলছে, আর তাকে বলছে হচ্ছে ব্যবসায় পরিবেশ বলছে। আচ্ছা, ব্যবসায় পরিবেশ বলতে আমরা দুটি উপাদানকে বুঝি, একটা হচ্ছে ব্যষ্টিক, এটা হচ্ছে সামষ্টিক। ব্যষ্টিক বা অভ্যন্তরীণ, সামষ্টিক বা বাহ্যিক। ঠিক আছে, দেখি একটি নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায় পরিস্থিতি অর্থাৎ অভ্যন্তরীণ, মাইক্রো, ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরে যে যে উপাদানগুলো আছে তাকে কি বলছে, ব্যষ্টিক উপাদান বা অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কিন্তু বলছে। শ্রমিক কর্মচারী হতে পারে, শেয়ার হোল্ডার হতে পারে, পরিচালনা পর্ষদ হতে পারে, তারা কিন্তু কোম্পানির ব্যষ্টিক পরিবেশের উপাদান বা অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। একটি দেশের সামগ্রিক ব্যবসায় পরিস্থিতি সামষ্টিক, অর্থাৎ বাইরের যে বিষয়গুলো আছে, যে উপাদানগুলো আছে, বাহ্যিক উপাদান, সেগুলা কিন্তু এই যে বাহ্যিক উপাদান বা সামষ্টিক পরিবেশের উপাদানে অন্তর্ভুক্ত। অভ্যন্তরীণ এবং বাহ্যিক কি, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝবো, কিন্তু ব্যষ্টিক এবং সামষ্টিক এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে এইভাবে, যে কোনটি ব্যষ্টিক উপাদান, কোনটি সামষ্টিক উপাদান। সামষ্টিক বলতে তো সবকিছু মিলায় যদি আমি ধরি তোমার বোঝার সুবিধার্থে, তাহলে সেই জিনিসটা কি, সেটা হচ্ছে কি বাহ্যিক, সামষ্টিক। আর ব্যষ্টিক কি, অভ্যন্তরীণ বা মাইক্রো বা প্রতিষ্ঠানের ভিতরে অভ্যন্তরে অবস্থিত এরকম উপাদান। আচ্ছা, আমরা কিছু ব্যবসায় পরিবেশের উপাদান যেগুলো আছে সেগুলাকে একটা চার্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। একটু সংক্ষেপে আমরা যদি বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিতে পারি তাহলে খুব সুবিধা হয়। উপাদানগুলোকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশ আছে, সামাজিক পরিবেশ আছে। তো এইদিকে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক আছে, রাজনৈতিক আছে, আইনগত আছে, প্রযুক্তিগত, বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ আছে। এগুলো তোমরা বইতে ইন্টারমিডিয়েটে পড়েছো, সেই জিনিসগুলো এখানে একটু দেখাই। যেটা বুঝতে অসুবিধা হবে সেই জিনিসগুলো এখন আমি তোমাদের দেখাবো, নাহলে আমি পড়ে যাচ্ছি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি? আমাদের প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আছে, আমাদের চারপাশে পরিবেশ, তারপরে কি গাছপালা, নদী নালা, মাটি, এই সবগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। যদি একটু দেখি, ভূপ্রকৃতি, মাটি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, বন, প্রাকৃতিক সম্পদ, পাহাড়, দেশীয় অবস্থান, দেশের আয়তন, দেশের অবস্থান, ভৌগোলিক অবস্থান যেটা, সেটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের উপাদানের মধ্যে দেখি আয় সঞ্চয়, চাহিদা ভোগ, বাজার, মূলধন বিনিয়োগ, অর্থ, ঋণ ব্যবস্থা, শুল্ক, কর, আর্থিক প্রতিষ্ঠান, দক্ষতা ও দক্ষ উদ্যোক্তা, শ্রম, মানব সম্পদ, প্রাথমিক শিল্প, পরিবহন ও গৌণ উৎপাদন, ব্যবসায়ের সুনাম, শেয়ার বাজারে। দেখো, ব্যবসায়ের সুনাম অর্থনৈতিক পরিবেশের উপাদান, এই দেখছো, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই সুনাম নিয়ে কিন্তু কনফিউশনে পড়বা। ব্যবসায়ের সুনাম কিন্তু অর্থনৈতিক পরিবেশের উপাদান। শেয়ার বাজার, মালিকানা স্বাধীনতা সহ পুঁজিবাদের যে কোনো ধারণা, এগুলো কি অর্থনৈতিক পরিবেশের উপাদান। রাজনৈতিক পরিবেশের উপাদান কি? সার্বভৌমত্ব, সরকার, রাজনৈতিক দল, সরকারের নীতি সমূহ, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান সমূহ, আন্তর্জাতিক সম্পর্ক। দেখছো, এই যে আন্তর্জাতিক সম্পর্ক কি রাজনৈতিক পরিবেশের উপাদান। আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু রাজনৈতিক পরিবেশের উপাদান। সমুদ্র সীমা, এগুলো কিন্তু রাজনৈতিক পরিবেশের উপাদান হিসেবে নির্ধারিত হয়, এই জন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক একটু মার্ক করে দিই স্পেশালি তোমাদের জন্য। আচ্ছা, একটু অন্য একটা কালার দিয়ে করি। আন্তর্জাতিক সম্পর্ক, এটা তো আচ্ছা রাজনৈতিক পরিবেশের উপাদান। আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে দেশের অবস্থান, আয়তন, এগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। ব্যবসায়ের সুনাম, এগুলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তারপরে দেখি কি সামাজিক পরিবেশের মধ্যে দেখি জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, ধারণা, আচার আচরণ, শিক্ষা সংস্কৃতি, মানুষ, শিক্ষা সংস্কৃতি, মানুষ, দেশের সুনাম, সামাজিক প্রতিষ্ঠান, জাতি, ভোক্তাদের মনোভাব, জনশুমারি, গৃহগণনা, ক্রেতাদের রুচি, ফ্যাশন, আয়, অভ্যাস, যশ ও খ্যাতি। ধর্মীয় পরিবেশটাকে এখানে দেখানো হয়নি, ধর্মীয় পরিবেশটাকে কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে দেখানো হয়েছে। যদি তুমি স্পেসিফিক
ধর্মীয় পরিবেশ ওখানে থাকে বা ধর্মীয় সরাসরি দেখা যাচ্ছে যে এটা তো আসলে ধর্মীয় পরিবেশের উপাদান, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝাবো ইনশাআল্লাহ সামনে। তো এই যে বিষয়গুলা, তাহলে এখানে আমরা স্পেসিফিকলি কোনটা দেখতে পাই যে জনশুমারি ও গৃহগণনা 2022, এই জিনিসটা কি সামাজিক পরিবেশের উপাদান, মূল্যবোধ ও ধারণা, সামাজিক পরিবেশের উপাদান, এই জিনিসগুলো এখানে আমরা দেখবো। আইনগত পরিবেশের উপাদানের মধ্যে কি আছে দেখো, নীতি যে সমূহ, যে নীতি যেগুলা, এই নীতিগুলা কিন্তু সরকার, রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন যেগুলো আছে তারা সরকারে গিয়ে কিন্তু এগুলো প্রণয়ন করে। তো নীতি সমূহ কিন্তু অবশ্যই রাজনৈতিক পরিবেশের উপাদান, নীতি সমূহ, হ্যাঁ, রাজনৈতিক পরিবেশের উপাদান। অন্যদিকে আইন, আইন কিন্তু আইনগত পরিবেশের উপাদান। আমরা যদি দেখি শিল্প বাণিজ্য শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, শ্রম আইন, আন্তর্জাতিক আইন, মুদ্রা রাজস্ব আইন, আমদানি রপ্তানি আইন, আচ্ছা এটা নীতি না, এটা হচ্ছে আইন, আইন, আইনের অনুশাসন, আইনের প্রয়োগ, দ্বিপাক্ষিক চুক্তি, মালিকানা স্বাধীনতা। এখন এখানে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টা আসছে। দ্বিপাক্ষিক চুক্তি রাজনৈতিক পরিবেশের উপাদান, এবং আমরা যদি আইনগত পরিবেশের উপাদানও ধরি এখানে নিতে পারবো, তবে আমরা স্পেসিফিকলি দ্বিপাক্ষিক চুক্তিটা এটা আমরা আইনগত পরিবেশের উপাদানের মধ্যে আমরা দেখছি। তবে দ্বিপাক্ষিক চুক্তিগুলোতেও কিন্তু এখানে রাজনৈতিক পরিবেশের একটা ভূমিকা থাকে, কিন্তু এখানে একটা মিক্সচার কিন্তু থাকে। যদি আমরা দেখি এরপরে বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত ব্যবহার, উন্নত প্রযুক্তি সম্বলিত প্রতিষ্ঠান সমূহ, প্রযুক্তি আমদানির সুযোগ, পলিটেকনিক্যাল কলেজ, এইগুলা কি প্রযুক্তিগত, বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের উপাদান। তো আমরা এখানে দেখলাম, এখন আমরা একটু সামনে এমসিকিউ গুলা দেখবো। যে কারণ ব্যবসায় পরিবেশ খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু গুরুত্বপূর্ণ কেন, এই যে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ। তো এইখান থেকে এগুলো ভালোভাবে দেখতে হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ইনশাল্লাহ। আর আমাদের কোর্সগুলোতে তোমাদেরকে নিয়ে আমরা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খুলেছি, সার্বক্ষণিক 24/7, তোমরা কিন্তু আমাদেরকে ওখানে পাচ্ছ। এখন কোনটি ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের উপাদান, অভ্যন্তরীণ বা ব্যষ্টিক বা মাইক্রো, তিনটা নাম আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কোনটি কি, প্রতিযোগী, আচ্ছা, অভ্যন্তরীণ পরিবেশের উপাদান প্রতিষ্ঠানের সংস্কৃতি, সরাসরি প্রতিষ্ঠানের সংস্কৃতি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান, এবং এটি প্রতিষ্ঠানের মধ্যে থাকে এবং প্রতিষ্ঠান ওয়াইজ কিন্তু এগুলো ভ্যারি করে। অন্যদিকে প্রতিযোগী, সরবরাহকারী, নিয়ন্ত্রণ সংস্থা, এগুলো কিন্তু বাহ্যিক পরিবেশের উপাদান। মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত, মানব সম্পদ কিন্তু অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এর মধ্যে কি আমরা দেখিয়েছি মানব সম্পদ, আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের মধ্যে মানব সম্পদ, দক্ষ উদ্যোক্তা আছে। তো এটা তোমরা জেনে নাও যে মানব সম্পদ, এই যে আছে মানব সম্পদ আছে, মানব সম্পদ এটাই কি অর্থনৈতিক পরিবেশের উপাদান। নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়, মানে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়, প্রতিযোগী, প্রযুক্তি, গ্রাহক, সাংগঠনিক সংস্কৃতি যেটি আছে এটা কিন্তু বাহ্যিক পরিবেশের উপাদান নয়, কারণ এই সাংগঠনিক বা প্রতিষ্ঠানের সংস্কৃতি আমরা যেটা দেখলাম, প্রতিষ্ঠানের সংস্কৃতি বা সাংগঠনিক সংস্কৃতি, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। মালিকানা স্বাধীনতা কোন পরিবেশের উপাদান, এখানে অর্থনৈতিক এবং আইনগত উভয় পরিবেশের উপাদান। আমি তোমাদেরকে একটা অ্যান্সার করলাম একটু আগে, যে দ্বিপাক্ষিক চুক্তির যে বিষয়টা, এটা দেখছো, এটা কিন্তু এখানে আমি কিন্তু বলছি মিক্সচার আছে বোধ, ঠিক সেভাবে এখানে হইতে পারে যে উত্তর দুইভাবে ডবল উত্তর আসতে পারে, যেমন কেমন, এই যে অর্থনৈতিক এবং আইনগত পরিবেশের উপাদান। তাহলে কি মালিকানা স্বাধীনতা কোন পরিবেশের উপাদান, অর্থনৈতিক এবং কি আইনগত পরিবেশের উপাদান কিন্তু। আচ্ছা আচ্ছা, একটা জিনিস নিয়ে তোমরা হয়তো কনফিউশনে পড়বা, আমি জাস্ট আরেকবার এটা ক্লিয়ার করি যে দ্বিপাক্ষিক যে চুক্তি, এটা সরাসরি যেহেতু আইনগত পরিবেশের উপাদান আছে, আমরা আইনগত পরিবেশ হিসাবে এটাকে এখন নিচ্ছি। সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি নিচের কোন পরিবেশের অন্তর্ভুক্ত, রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, কারণ এই নীতিগুলো তো সরকার প্রণয়ন করে এবং সরকার কিন্তু রাজনৈতিক মাধ্যমে সরকার হয়। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আইনগত পরিবেশের মধ্যে কিন্তু এটি পড়ছে, সরাসরি কিন্তু কি আইনগত পরিবেশের মধ্যে পড়ছে, সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতি, অর্থনৈতিক এগুলো নয়। জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্ভুক্ত, বাজেট অর্থনৈতিক পরিকল্পনা, সেটা কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি, পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ, সমাজের মানুষ, সমাজের বৈশিষ্ট্য, সমাজের বিষয়গুলো, এগুলো কিন্তু ব্যবসায়ের চাহিদা নির্ধারণ করে, মানুষের চাহিদা কিন্তু নির্ধারণ করে, বা পণ্যের চাহিদা কিন্তু তারা নির্ধারণ করে, এই জন্য কি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশ গার্মেন্টস শিল্পে চাইল্ড লেবার বন্ধের পিছনে কোন পরিবেশের অবদান বেশি, শিশু শ্রম বা চাইল্ড লেবার, শিশু শ্রম বা চাইল্ড লেবার বন্ধের পিছনে কোন পরিবেশের অবদান বেশি, এটা হচ্ছে আইনগত পরিবেশ। আইনের শক্ত প্রয়োগের মাধ্যমে কিন্তু এই যে চাইল্ড লেবার বা শিশু শ্রম এটি কিন্তু রোধ করা সম্ভব হয়েছে, অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে আর কি। তো আজকের ক্লাসে ধন্যবাদ দিব না, ধন্যবাদ দেওয়ার আগে আমরা একটা স্লাইড বাকি রেখেছিলাম, ওইটা আমি একটু
তোমাদেরকে দেখাই, একটা স্লাইড বাকি রেখেছি। হ্যাঁ, এই যে ডাম্পিং এবং পণ্যের ভোগ, জাস্ট ডাম্পিং এবং পণ্যের ভোগ। আচ্ছা, ডাম্পিং কি জিনিস দেখি। ডাম্পিং হচ্ছে আমার দেশের একটা পণ্য আমি উৎপাদন করছি এবং এই পণ্যটা আমার আসলে বিদেশে রপ্তানি করা প্রয়োজন আমার বাজার সম্প্রসারণের জন্য। তো এখন আমি বিদেশে, আমি ধরো ভারতে আমার দেশের একটা পণ্য, ধরো একটা জুস আমি উৎপাদন করেছি এবং ভারতে আমার এই জুসটা চালানো লাগবে, কারণ ভারত একটি বড় অর্থনৈতিক দেশ। তো এখন ইন্ডিয়া বা ভারতে আমি এই পণ্যটা, আমার দেশে হয়তো পণ্যটার দাম আমি 20 টাকা বা আমার সর্বমোট আমার 16 টাকা হলে হচ্ছে, আমি ওই দেশে মানে আমার যে বিক্রয় মূল্য যে 20 টাকা, এই 20 টাকা না বিক্রি করে আমি এটা কম দামে আরো বিক্রি করলাম, 15 টাকায় বিক্রি করলাম। আমার হয়তো কিছু লস এখানে হবে বা কিছু হবে, বাট আমি কিন্তু ওখানে দীর্ঘমেয়াদী ভাবে মার্কেটটা কিন্তু আমি গ্র্যাব করতে পারবো, প্রোডাক্টটা দিয়ে মার্কেট গ্র্যাব করতে পারবো। এই জন্য পণ্যের মূল্য কমিয়ে বাজার দখল করা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডাম্পিং। এবং ডাম্পিং কিন্তু নিয়ম নীতি বহির্ভূত, যেটি আমি বলেছি যে ডাম্পিং হলো কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি বাজার দখল করা। বাজার একেবারে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেলে পরবর্তীতে দাম বাড়িয়ে মুনাফা অর্জন করা হয়। তো সারা জীবন তো লসে বিক্রি করবে না বা কমে বিক্রি করবে না, ওই মার্কেট বাজার দখল হয়ে গেলে কিন্তু দাম কিন্তু ঠিকই তার জায়গায় চলে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু দাম বাড়িয়েও দেওয়া হয়, এতে কিন্তু ক্ষতিটা পূরণ হয়ে যায়। তো এই যে কিন্তু ব্যবসায়ের কোনো উদ্দেশ্য নয়, মানে সৎ উদ্দেশ্য নয় আর কি, নিয়ম নীতি বহির্ভূত। আচ্ছা, আর পণ্যের ভোগ, পণ্যের ভোগ বা ব্যবহার ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয়। ভোগের ফলে পণ্যের উপযোগ ধ্বংস হয়, পক্ষান্তরে ব্যবসায়ের ফলে পণ্যের উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ ভোগের ফলে তো আমরা কনজাম করে ফেলি, এটা উপযোগ শেষ হয়ে যায়, আর ব্যবসায়ের ফলে কিন্তু নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়। তো এই ছিল। তো আমরা আমাদের ক্লাসে কিন্তু যদি একটু শুরুতেই তোমাদেরকে দেখাই, আমরা কিন্তু একদম শুরু থেকে একটা বিষয় আলোচনা করেছি সম্পূর্ণ, যে এই যে ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায় পরিবেশ, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। এবং সার্বিক বিষয়, ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায়ের মৌলিক যে ধারণা এবং ব্যবসায়ের যে পরিবেশ, এই ব্যবসায়ের দুইটা বিষয়, দুইটা অধ্যায় কিন্তু আমরা একটা ক্লাসে আমরা শেষ করেছি। এবং এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুব ভালো একটা মার্ক কমন পাবে, যেটা নিয়মিতভাবে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। তো আজকের ক্লাসে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের ক্লাসগুলোতে দেখা হবে। আমাদের যেই পেইড ব্যাচের যে ক্লাসগুলো শুরু হয়েছে, সি ইউনিট এক্সিলেন্স, অনলাইন এক্সিলেন্স কোর্স 2.0। তো এই যে একাডেমিক, আমরা তোমাদের একাডেমিক থেকে আমরা তোমাদেরকে একদম তোমাদের অ্যাডমিশন জার্নি পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাথে আছি এবং সার্বিক বিষয়ে তোমরা আমাদের সাথে পাবে।